ধন্যবাদ। আপনি বলতে চাচ্ছি? আচ্ছা, আমাদের সাথে একজন উদ্ধারকর্মী আছেন, জনাব খোয়াজ আলী। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ খোয়াজ আলী, আমার বাড়ি মানিকগঞ্জ, আমি বর্তমান থাকি সাভারেই। আমি রানা প্লাজা যখন ধসে তখন সাভার বাস স্ট্যান্ডে ছিলাম, সিটি সেন্টারের সামনে। আমার সাথে মোটামুটি যারা উদ্ধার কাজ করছে প্রায় 40 জন ছিল, আমরা ভিতরে ছিলাম 21 দিন। আমার সাথে বিজেপির বর্তমান সভাপতি জনাব আতিকুর স্যারের সাথে পরিচয় হয়েছে এই ঘটনাস্থলে, এবং বিভিন্ন হসপিটালে দেখা হয়েছে। তা আমাদের উদ্ধারকর্মীরা এখনো অনেক অসুস্থ আছে, যারা চাকরি হারাইছে, অসুস্থ আছে, মাজার কোমর ভাঙছে, বিভিন্ন হসপিটালে চিকিৎসা নিচ্ছে, যেমন বেশি ট্রিটমেন্ট নিচ্ছে বেস থেকে। তার পরবর্তী সময়ে কয়েকজন ভর্তি ছিল গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালস হসপিটাল ধানমন্ডিতে। তারপর বর্তমানে এখন কিছু ট্রিটমেন্ট নিতেছে সিআরপির থেকে। আমি নিজেও অসুস্থ ছিলাম, এখনো অসুস্থ আছি, সম্পূর্ণ স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারিনি। তো এর মাঝেও আমরা প্রায় 30-40টা ছেলে সেফ নারী পক্ষের মাধ্যমে রানা প্লাজা ধসের পরে আমরা প্রাথমিক চিকিৎসা এবং উদ্ধার কাজের কিছু ট্রেনিং নিছি, এবং ট্রেনিং প্রোগ্রাম আমাদের চলতেছে এবং চিকিৎসাও চলতেছে। আমরা সরকার এমনকি কোনো কারোর কাছ থেকেই আমাদের কোনো উদ্ধারকর্মী কোনো অর্থনৈতিক এবং কোনো চাকরি কোনো বিষয়ে কোনো সহযোগিতা কেউ পায়নি। আমি আমার উদ্ধারকর্মীদের পক্ষ থেকে আপনাদের সবাইকে বলবো, এনে সভাপতি সাহেব আছেন, তাদের একটু দেখার জন্যে। এখানে সচিব সাহেব আছেন, উদ্ধারকর্মী যারা বিভিন্ন গার্মেন্টসে চাকরি করতো, এবং আমাদের সবচেয়ে বড় প্রবলেমটা হচ্ছে, যেমন গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসের ডাক্তার নিজামুদ্দিন সাহেবের সাথে আমার কথা হয়েছে, উনি বলছে আমাদের কিছু ছেলে দেন, কিন্তু তাদের শিক্ষাগত যোগ্যতা খুব কম, যার ধরুন আমি তাদেরকে সেদিকে মুখ করাতে পারতেছি না। দেখা গেছে সব ভালো মানুষ, আসলে আমি বুঝতে পারি নাই যারা এখানে উদ্ধার কাজ করছে 85% ছেলে হলে ওয়ার্কার, রাজমিস্ত্রি, রড মিস্ত্রি। এখানে ভালো কোনো ছেলে, ভালো পরিবারের কোনো ছেলে সেখানে উদ্ধার কাজ করে নাই। আমরা কিন্তু স্যার আমাদের তো শিক্ষাগত সেই যোগ্যতা নাই, যখন আমাদের অফার দিতেছে সরকার থেকে, হয়তো বিভিন্ন জায়গা থেকে যদি কোনো অফার আসে শিক্ষাগত যোগ্যতা কি দেখা যাবে, সে কোনো রকম নাম লিখতে পারে, এছাড়া কিছু পারে না। সে রড মিস্ত্রি, রাজমিস্ত্রি, সেতু যার ওখানে সে তার সে যোগ্যতা অনুসারে কিছু করতে পারতেছে না। আর বর্তমানে আমরা সে নারী পক্ষের সাথে কাজ করতেছি, আমি ব্যক্তিগতভাবে একটু কিছু তাদের সহযোগিতা করতেছি সাভারের। এই যেমন এখন বর্তমানে যে প্রবলেমটা আপা বলছে, আমার কাছে বেশ কিছু রুগী আছে যাদের হাতে পায়ে রড ভরা, তারা স্বাভাবিক জীবনযাপন করতে পারতেছে না। এখন তাদের দরকার অপারেশন করলে, রড বের করে দিলে তারা স্বাভাবিক সুস্থ ভালোভাবে চলাফেরা করতে পারে। তারপর স্যার আমি ব্যক্তিগতভাবে উদ্ধারকর্মীদের পক্ষ থেকে যখন দেখলাম রানা প্লাজায় বর্তমানে হাড় পাওয়া যায়, মাথার খুলি পাওয়া যায়, আমি টিউনি সাহেব বরাবর গত এই মাসের 4 তারিখে একটা অ্যাপ্লিকেশন দিয়েছি। রানা প্লাজার যে মিসেস যে লাশ, যাদের সন্ধান পাওয়া যেতেছে না, ডিএনএর সাথে মিলতেছে না, হয়তো দ্বিতীয়বার তদন্ত করলে সেখান থেকে হয়তো আরো মৃতদেহের লাশ, কঙ্কাল বের হতে পারে। আমি একটা অ্যাপ্লিকেশন দিচ্ছি আমি নিজে সাভার টিউনো বরাবর। এখনো প্রতিনিয়তই সেখান থেকে লাশ, মানুষের মাথার খুলি পাওয়া যেতেছে। আমি আপনাদের মাধ্যমে আবারও বলবো যে দ্বিতীয়বার ওখানে একটা ভেকু মেশিন দিয়ে যে স্তূপগুলো আছে, স্তূপগুলো সরিয়ে সেখান থেকে আরো কিছু পাওয়া যায় কিনা, হয়তোবা যাদের লাশ এখনো শনাক্ত করা যায় নাই, হয়তো এটা করলে হয়তোবা যদি কোনো হাড়ের সাথে কি হবে জানি না, হয়তো মাথার খুলি পেলে হয়তো সেগুলো ডিএনএ টেস্ট করলে সঠিক তথ্যটা বের হয়ে আসবে। আমি নিজে 3টে হাত কাটছি, 2টা পা কাটছি জীবিত মানুষের। সে হাতগুলো আমরা পরবর্তী সময় ধরি নাই, যেগুলা ধ্বংসস্তূপের সাথে সে হাড়গুলা চলে গেছে, সে হাড়গুলো সেখান থেকে পাওয়া যেতে পারে। আর যদি টোটাল কঙ্কাল হয়তোবা ডেড বডি থাকে, হয়তোবা মাথা থাকে, তাহলে সেগুলা ডিএনএ টেস্ট করলে হয়তোবা কারোর ডিএনএ টেস্টের নমুনার সাথে মিলতে পারে। ওকে, এ বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আপনি যে কাজ করেছেন সেটার জন্য সবার পক্ষ থেকে আপনাকে আরেকবার ধন্যবাদ জানাচ্ছি। যারা নাকি উদ্ধার কাজে নিয়োজিত ছিলেন তারাও অনেকে আহত হয়েছেন, এবং তাদের দিকটাও একটা দেখার ব্যাপার আর কি। মাননীয় সচিব নিশ্চয়ই এটা নোট করবেন, এটা আরেকটা ডাইমেনশন। তো আমাদের এখন অন্যরা যারা, তাদেরকে আমি এখন অনুরোধ করব। ইকবাল হাবিব, আপনি বলতে চাচ্ছিলেন? ধন্যবাদ আজকে সঞ্চালক সাহেব।
আমি তিনটা বিষয়ে শুধু আলোকপাত করতে চাই। আমার কাছে স্পষ্টতই মনে হচ্ছে যে আজকে সিপিডির উদ্যোগে অন্যান্য সহযোগীদের নিয়ে যে তথ্য উপাত্ত সন্নিবেশিত হয়েছে, এটি আমাদেরকে এই যে অসংখ্য মানুষ যাদেরকে আমরা দেখছি সচিব সাহেব নোট নিচ্ছেন কিন্তু তারা তাদের পরিধির বাইরে ছিল, এই ঘটনা থেকে অন্তত আমরা উত্তরণ করতে পারি। আমি অনুরোধ করব যে এই উদ্যোগ যারা করেছেন সেই উদ্যোগ থেকে একটি ওয়েব বেস পোর্টাল ইমিডিয়েটলি আজকে ডিক্লেয়ার করে দেওয়া হোক, যেখানে এই সমস্ত যা যা আপনারা এই রিপোর্টের মধ্যে উপাত্ত হিসেবে সংগ্রহ করে রিপোর্টটি তৈরি করেছেন তার সবগুলো ওখানে থাকুক। এবং যারা উদ্যোগ নিতে চান, সরকার হোক বেসরকারি ভাবে হোক অথবা যারা সংশ্লিষ্ট থাকতে চান, তারা এই ওয়েব বেস পোর্টালের মাধ্যমে এই কার্যক্রমে অংশগ্রহণ করতে পারেন। এবং আমরা এভাবে করে যদি সমস্ত ভিকটিম, এবং এখানে কিন্তু আজকে আমরা পরিষ্কার বুঝেছি ভিকটিম যারা ওইখানে ছিলেন তারা নয়, যারা উদ্ধার কাজ করেছেন তারাও ভিকটিম, এদের সকলকে সন্নিবেশিত করে আওতায় এনে এই পোর্টাল থেকে আমরা ইন্টিগ্রেটেড মনিটরিং ট্রান্সপারেন্টলি করার একটা ব্যবস্থা যেন এই কার্যক্রম থেকে অনুষ্ঠিত হয়। দ্বিতীয়ত, এটি তৃতীয় পর্যায়ে রাখা হয়েছে, বলা হয়েছে আজকে যদি এটা ফোকাস না, কিন্তু মনে রাখা দরকার নির্মাণ অনুমোদন তদারকি ক্ষেত্রে যথাযথ ব্যবস্থাপনা নিশ্চিত করার মাধ্যমে নিশ্চিত ভয়াবহতা অপসারণ করা দরকার। আমাদের অসংখ্য ধরনের ভবনের ঘটনা রয়েছে যেগুলো টিকিং বোমের মতো টিকটিক করছে, সেগুলোর বিষয়ে অবশ্যই আমাদেরকে ব্যবস্থা নিতে হবে। এ বিষয়ে অনেক আলাপ আলোচনা হয়েছে। আমি মনে করি সিপিডির মতো এই উদ্যোগের মতো আরেকটি উদ্যোগ অন্তত নেওয়া হোক, ওই তৃতীয় পর্যায়ের বিষয় আলোচনা করে কার্যকর উদ্যোগ গ্রহণের মাধ্যমে ওই ভয়াবহ থেকে এই দেশকে বাঁচানো। এবং সবশেষে আমি অনুরোধ করতে চাই যে বিল্ডিং শিল্পায়ন কোথায় হবে, কোথায় শিল্প হবে, শিল্প ভবনের চরিত্র কি হবে, এ বিষয়ে অনেক আইন থাকা সত্ত্বেও এটি যে বাথরুমের মতো সব জায়গায় তৈরি হয়ে গেছে, এটিকে নিষিদ্ধ করার প্রক্রিয়া আমাদের যাওয়া উচিত। আজ হোক কাল হোক আমরা একটা সময় নির্ধারণ করে শিল্পাঞ্চলে শিল্প, শিল্প ভবনে শিল্প, এটি নিশ্চিত আমাদেরকে করতেই হবে। আর সবশেষে আমরা অনেকদিন থেকে এই দাবিটা তুলে আনছিলাম যে নগর দুর্যোগ মোকাবেলায় আমরা সাংঘাতিকভাবে অপর্যাপ্ত অবস্থায় রয়েছি। অবিলম্বে এ বিষয়ে কার্যকর বিশেষভাবে প্রশিক্ষিত উদ্ধার বাহিনী যথাযথ যন্ত্রপাতি নিশ্চিত করে একটি জাতীয় দুর্যোগ মোকাবেলা বাহিনী বা ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স জরুরি ভিত্তিতে গ্রহণ করা দরকার। এবং এই ধরনের ঘটনায় আমরা এই যে বিশৃঙ্খলভাবে এই কার্যক্রমটা করেছি, যার কারণে কতজন আহত, কতজন মৃত, কি হয়েছিল, এই চিত্রটাও আমরা কিন্তু খণ্ড খণ্ড চিত্র জোড়া দিতে পারছি না। এই ধরনের একটি ফোর্স আমাদের সার্বিক পরিকল্পনা প্রণয়নে, নীতিমালা তৈরিতে এবং কার্যক্রম নির্ধারণে এবং ঘটনা ঘটার পর একটি সুপরিশীলিত কার্যক্রমের ভিত্তিতে এর উদ্ধার পরিচালনা করার ক্ষেত্রে দায়িত্বপূর্ণ কার্যক্রম গ্রহণ করতে পারে। এই বিষয়টিও নিয়ে যদি আবার একটি উদ্যোগ গ্রহণ করতে করা হোক অথবা একটি সেপারেট উদ্যোগের মাধ্যমে এটিও নিশ্চিত করা হোক, এই কটি পয়েন্ট বলার চেষ্টা করছিলাম। তবে আবারও শেষ করবো এটি বলে যে এই উদ্যোগটিকে এখানে শেষ করা যাবে না, এখান থেকে শুরু হোক আমাদের যাত্রা, যে আমরা একটা পোর্টাল বেস কমিউনিকেশন সেল তৈরি করতে পারি, মনিটরিং সেল তৈরি করতে পারি, যার মাধ্যমে ট্রান্সপারেন্টলি এই উদ্যোগগুলোকে নিশ্চিত এক জায়গায় একীভূত করা সম্ভব হবে। ধন্যবাদ এই সাজেশনের জন্য। একটা উদ্যোগ অলরেডি হচ্ছে, টেরাটেক হাইবুল্লাইন করিম তারা একটা বিজিএম এর সাথে মিলে একটা করেছে, সেখানে যারা মারা গেছেন বা একটা প্রচেষ্টা অলরেডি হচ্ছে। ধন্যবাদ। আমার কাছে একটা নাম আসছে, বাবুল আক্তার, সভাপতি বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ শ্রমিক ফেডারেশন। আছেন উনি? জি বলেন, একটু সংক্ষেপে বলবেন কেন। ধন্যবাদ। আমার নাম বাবুল আক্তার, সভাপতি বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশন। যে সুন্দর একটা উপস্থাপনা করার জন্য আমি রিপোর্টের জন্য ধন্যবাদ। তবে একটা বিষয় একটু আমার একটু কোয়ারি ছিল, সেটা হলো যে রানা প্লাজার যে রানা এবং যে 5 জন মালিক, তাদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করার জন্য বা তাদের কোনো কন্ট্রিবিউশন আছে কিনা বা এই চেষ্টা হচ্ছে কিনা, এটা আমরা আসলে পরিষ্কার বুঝতে পারিনি। আর বিজেপির সভাপতি সাহেব যেটা বলছেন যে চাকরির ব্যবস্থা করবে, আসলে রানা প্লাজা থেকে যারা এভাবে চলে আসছেন তারা আর এভাবে কোনো ফ্যাক্টরিতে কাজ করতে আগ্রহী না। আমরা তৃণমূল পর্যায়ে আমরা তাদের সাথে কথা বলছি, তারা বিকল্প কোনো কাজের ব্যবস্থা হলে তাদের জন্য সেটা সুবিধা হয়। দ্বিতীয়ত যেটা আমি বলতে চাচ্ছি যে
এক বোন এখানে কিভাবে কান্না করছে আমরা সেটা আমরা সবাই দেখছি। আমরা আর কোনো রানা প্লাজা চাই না, আমরা আর কোনো তাজরিন চাই না। এটা বন্ধ করতে হইলে অ্যাকর্ড অ্যালায়েন্স এবং এর চেয়ে কঠোর যদি কোনো শর্ত থাকে সেটা আমার মনে হয় যে আসা উচিত। এর জন্য কোনো গার্মেন্টস কারখানা বন্ধ হবে না, বরং সকলের সম্মিলিত চেষ্টায় বিকল্পভাবে এই সেক্টরকে আরো অনেক দূরে নেওয়া যাবে। বন্ধ হওয়ার এই কথাটা আমরা আপনাদের কাছ থেকে প্রায় শুনি, কিন্তু এটা এখন আর আমাদের কাছে কোনো গ্রহণযোগ্য না। যখনই ন্যূনতম মজুরি আসছিল 1600 টাকায় আপনারা বলছিলেন যে বন্ধ হয়ে যাবে, 3000 টাকায় বলছেন বন্ধ হয়ে যাবে, এখনো বলতেছেন অ্যাকর্ড অ্যালায়েন্স আসলে বন্ধ হয়ে যাবে। আসলে কিছুই বন্ধ হবে না, শুধুমাত্র গার্মেন্টস মালিকদের মানসিকতা যদি পরিবর্তন হয়, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত হবে, নাইলে এভাবে এর চাইতে আরো বড় কঠিন কিছু আসবে। ধন্যবাদ। 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 আমি এই ঘটনার সঙ্গে জড়িত কি সূত্রে সেটা আগে বলে নিই। হাইকোর্ট সুমোটো রুল দিয়ে একটা লিগ্যাল অ্যাকশন শুরু করে যাতে ক্ষতিপূরণ শুধু স্বেচ্ছাভিত্তিক না হয়, লিগালি যাতে হয়। তো এটা একটা খুবই ইম্পর্টেন্ট সিস্টেম, কারণ স্বেচ্ছাভিত্তিক আমরা নানা জনে নানা কিছু করতে পারি, কিন্তু ল যদি কোনো একটা প্রণীত হয়ে যায় তখন এটা কম্পালসারি হবে। তো সেই লিগ্যাল সুমোটো রুলে 31 সদস্য বিশিষ্ট একটা কমিটি গঠন করা হয় এবং তার টিওআরে বলা হয় যে তাদেরকে একটা ডিফারেন্ট টাইপস অফ ইনজুরিজ ক্লাসিফাই করে প্রত্যেক ইনজুরির জন্য এস্টিমেটেড ক্ষতিপূরণ কত হবে সেটা নির্ণয় করে দেওয়ার একটা যৌক্তিক ফর্মুলা, একটা রিজনেবল ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের ফর্মুলা তৈরি করে দিতে হবে। তো এটার হেড ছিলেন সাভার 9th ডিভিশনের জিওসি। সেই 31 সদস্য বিশিষ্ট কমিটিতে ইকোনমিক্সের প্রতিনিধি হিসাবে, ইকোনমিক্স ডিপার্টমেন্টের প্রতিনিধি হিসাবে আমি অন্তর্ভুক্ত ছিলাম। ন্যাচারালি ইকোনমিস্ট হিসাবে আমাকেই দায়িত্ব দেওয়া হয়। আমার সঙ্গে একজন সিভিল সার্জন, একজন বিজিএমইর প্রতিনিধি জগলুল হায়দার সাহেব, মূল প্রতিনিধি অবশ্য কোনো মিটিংয়ে উপস্থিত হননি, যার নাম ছিল, কিন্তু জগলুল হায়দার সাহেব প্রতিনিধির প্রতিনিধি হিসাবে সেখানে উপস্থিত ছিলেন। এবং আমরা সেখানে একাধিক হার্ডল ক্রস করে, একাধিক 4টা মিটিং, 3টা মিটিং করে লাস্ট মিটিং আমাদের 16ই জানুয়ারি হয়েছে এবং সেখানে আমরা ফাইনালি এস্টিমেশন এবং ইনজুরির ক্লাসিফিকেশন করে দিয়েছি। আমি খুব সংক্ষেপে খালি এস্টিমেটগুলো বলে দিই। মৃত অথবা নিখোঁজ, এটা আমরা অরিজিনালি দিয়েছিলাম 20 লাখ টাকা। পরে আমাদেরকে বলা হলো যে আরো কয়েকটা স্টেক হোল্ডারের সঙ্গে আলাপ করো। তখন আমরা আলাপ করেছিলাম ব্লাস্টের সঙ্গে, আমরা আলাপ করেছিলাম আস্ক আইন সালিশ কেন্দ্রের সঙ্গে, আমরা আলাপ করেছিলাম বিলসের সঙ্গে। তারা এবং আমাদের কমিটির পক্ষ থেকে সিদ্ধান্ত নিয়ে আমরা তাদের সঙ্গে আলাপ করেছিলাম। সর্বশেষ আমরা আলাপ করেছিলাম আইএলওর যেই প্রতিনিধি দল এসেছিল তাদের সঙ্গে। আইএলওর প্রতিনিধি দল আমাদেরকে একটা লিখিত চিঠি দিয়ে জানায় এই যারা 3 জনের সঙ্গে আমরা আলাপ করেছিলাম তারা আমাদের কাজের ব্যাপারে সন্তুষ্ট ছিল, তারা বলেছিল আপনারা এগিয়ে যান। আইএলওর প্রতিনিধি দল একটা চিঠি পাঠিয়ে জানায় যে আপনাদের এস্টিমেটটা আমরা লিগালি ইন্টারন্যাশনালি যেভাবে এস্টিমেট করি তার চেয়ে বেশি, কম হবে না, সুতরাং আপনারা এটা চিন্তা করতে পারেন। এবং তারা একটা স্পেসিফিক আইটেমের কথা বলে দেয় যে এই আইটেমটা এক্সট্রা আইটেম, সেই আইটেমটা হচ্ছে পেইন অ্যান্ড সাফারিং বাবদ 5 লাখ টাকা। যেহেতু তারা এই চিঠিটা দিয়েছে সুতরাং আমরা এটা কনসিডার করে, আর প্রথম থেকেই বিজিএমই এটার সঙ্গে আমাদের সঙ্গে একমত নয়। বিজিএমই 7 লাখের বেশি যেতে চায় না, মৃত এবং নিখোঁজের ব্যাপারে 7 লাখ তাজরিনে যেটা দিয়েছে তার বেশি যেতে চায় না। তো আমরা 20 লাখ থেকে ন্যাচারালি আইএলও যখন বলল, বিজিএমইও যখন বলল, তখন আমরা 5 লাখ মাইনাস করলাম। মাইনাস করলে যেটা হলো যে 25% কমে গেল, মৃত এবং নিখোঁজ হয়ে গেল 15 লাখ টাকা, এবং বাকি ক্যাটেগরিগুলো আমরা সব রিলেটিভলি 25% করে মাইনাস করলাম। তাতে আমাদের লাস্ট ক্যাটেগরি যেটা, সেটা হলো মানসিকভাবে ক্ষতিগ্রস্ত, তারা হয় তাদের অ্যামাউন্ট, আচ্ছা আমি ক্যাটেগরিগুলো খালি বলে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন। স্থায়ী পঙ্গু বা মৃত, সেকেন্ড ক্যাটেগরি মৃত তো যাই, আরেকটা আমরা ডিফাইন করেছি স্থায়ী পঙ্গু। স্থায়ী পঙ্গু মানে যার স্পাইনাল ইনজুরি হয়ে গেছে অথবা যার দুটো মূল অঙ্গ
নষ্ট হয়ে গেছে। যেমন ওনার একটা অঙ্গ বলতে আমরা হাত পা এগুলো বুঝাচ্ছি, লিম্বস বুঝাচ্ছি। তো অঙ্গ দুটো মানে স্পাইনাল কর্ড অথবা দুটো লিম্বস যার ধ্বংস হয়েছে তাকেও আমরা মৃতর সমানই বা নিখোঁজের সমানই দেব 14,51,300 টাকা। এটার এস্টিমেশনের ডিটেল প্রসিডিওর আছে, সেটা আমরা আর যাচ্ছি না। সেটা অপরচুনিটি কস্ট অফ লাইফ ইত্যাদি ধরে, মানে বেঁচে থাকলে কতদিন বাঁচতো, কত আয় করতো, এগুলো ধরে করা আছে। সেকেন্ড পয়েন্ট হলো আহত এক হাত বা এক পা কাটা, তাদেরকে আমরা ধরেছি 7 লক্ষ, মানে অরিজিনালি ছিল 10 লক্ষ, 25% তারটা কমে গেছে, কমে যে হয়েছে 7,50,000 টাকা। দীর্ঘমেয়াদী চিকিৎসাধীন তাদের হয়েছে 4,50,000 টাকা। মানসিকভাবে ক্ষতিগ্রস্ত 1,50,000 টাকা। আমাদের সেকেন্ড রিকমেন্ডেশন হচ্ছে যে কোনো অসুস্থ ব্যক্তির সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত চিকিৎসার ব্যয়ভার সরকার অথবা কর্তৃপক্ষকে বহন করতে হবে। চাকরিহারা জীবিত শ্রমিক তাদের হলো যে, তবে ওই 4টা ফ্যাক্টরি, যেই 4টা ফ্যাক্টরি ওই, কারণ এখন অনেকে এসে বলে আমরা চাকরিহারা, সুতরাং আইডেন্টিফাই করতে হবে যে ওই 4টা ফ্যাক্টরিতে যারা কাজ করছিল তাদের মধ্যে, মানে রানা প্লাজায় যারা ছিল তাদের মধ্যে জীবিত এবং চাকরিহারা বিজিএমই কর্তৃক তাদের সকলকে সমপর্যায়ের চাকরির ব্যবস্থা করা, উচ্চ পর্যায়ের না, অ্যাটলিস্ট সমপর্যায়ের। আর আমরা এটাও বলেছি আহত ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত উদ্ধারকর্মীদের সঠিক কোনো তালিকা না থাকায় ওই উদ্ধারকর্মীদের ক্ষতিপূরণের ব্যাপারে আমরা কোনো সুনির্দিষ্ট সুপারিশ করতে পারছি না। তবে সংশ্লিষ্ট মন্ত্রণালয় যদি খুঁজে বার করতে পারে, তালিকা তৈরি করতে পারে, তাহলে তাদের ক্ষেত্রে যদি কেউ স্থায়ী পঙ্গু হয়ে যায় তাহলে তাকেও ওই 14,51,000 টাকা বা ততোধিক, যেহেতু সে ব্রেভ এবং মানে আরো বাড়তি কাজ করতে গিয়ে হয়েছে, সুতরাং তাকে তার চেয়ে বেশি দেওয়া উচিত। একটা পয়েন্ট আপনারা আলাপ করেছেন, এটা বলে আমি শেষ করছি, যেই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। একটা হলো যে নিখোঁজ যারা, তাদের ক্লেইমেন্ট কে হবে। এরকমও হয়েছে যে কেউ এসে বলেছে যে এই কাপড় আমি চিনি, সুতরাং এ আমার বলে লাশটা নিয়ে গেছে, তারপর নিয়ে গিয়ে কিছুদিন পরে আবার এসে ফেরত দিয়ে গেছে যে না, এ আসলে আমার লোক নয়। এরকমও হয়েছে। সুতরাং এইখানে একটা ভালো উৎস আমি আপনাদেরকে বলতে পারি যে ওইখানে যারা প্রত্যক্ষ উদ্ধার কাজটা চালিয়েছিলেন 9 ডিভিশনের জিওসির নেতৃত্বে, তাদের কাছে তারা তো প্রত্যক্ষ এবং প্রাথমিক কাজটা করেছেন, তাদের কাছে কিছু লিস্ট আছে, কিন্তু তারাও মানে স্বীকার করে নিয়েছেন যে নিখোঁজের প্রবলেমটা মানে একটা ব্ল্যাক বক্স, এটা সলভ করা খুবই কঠিন, ডিএনএ টিএনএ করলেও করা যেতে পারে, এই একটা প্রবলেম। আর আরেকটা প্রবলেমও খুব কঠিন, সেটা হলো উত্তরাধিকারী নির্ণয়। অনেকেই এসে ক্লেম করছে, তো আমরা আমাদের সুপারিশে বলেছি যে বাংলাদেশের প্রচলিত উত্তরাধিকারী আইন অনুযায়ী প্রায়োরিটি যেইভাবে আছে সেইভাবেই এটা দিতে হবে। এখন মেইন পয়েন্টটা বলে আমি শেষ করি। মেইন পয়েন্টটা হলো যে আমরা তো অনেক দেরি করে ফেলেছি। হাইকোর্ট আমাদেরকে রায় দিয়ে মিটিং বসিয়েছিল 1 সেপ্টেম্বরে, আর এখন হলো জানুয়ারি মাস। আমরা এই রিপোর্ট মানে এ সিগনেচার করে তো এ সিগনেচার করে না, সকলেই করেছে, একমাত্র বিজেএমই অনেকদিন পর্যন্ত সিগনেচার করেনি। শেষ পর্যন্ত আমাদের সঙ্গে এই আপোষটা হয়েছে যে বিজেএমির যে ভিন্ন মত, সেই ভিন্ন মত সহ আমরা আমাদের রিপোর্টটা হাইকোর্টকে দেব। এখন সেখানে লাস্টের যে আমরা লাস্ট মিটিং যেটা করলাম 16 জানুয়ারি, সেখানে আমরা বলেছি যে বিজেএমই যদি সিগনেচার নাও করে তাহলেও আমরা এই রিপোর্টটা হাইকোর্টে দিয়ে দিব, এবং সম্ভবত বিজেএমই সিগনেচার করতে রাজি হয়েছে। জগলু হায়দার সাহেব ছিলেন সেখানে, তাদের খালি পয়েন্ট ছিল যে তাদের ক্ষতিপূরণ কোথা থেকে আসবে সেইটা একটু ক্লিয়ার করা। তো আমরা সেটা মেনে নিয়েছি। সেখানে আমরা দুটো পয়েন্ট মেনে নিয়েছি। একটা হলো যে প্রধানমন্ত্রীর তহবিল থেকে যেই ফান্ডটা আসবে, দেওয়া হয়েছে যেটা, সেটা আমরা সমন্বয় করব। সমন্বয় আমাদের 14 লাখের থেকে যদি কিছু প্রধানমন্ত্রী দিয়ে থাকে তাহলে সেটা মাইনাস যাবে। আর বিদেশিরা যেই বিরাট ফান্ড নিয়ে এসেছে, সেই ফান্ড বিদেশিরা আগে সরকারকে দিবে এবং সরকার অনুমোদন করবে যে এটা রানা প্লাজার ক্ষতিপূরণের জন্য ফান্ড। তারপরে যদি সরকার সেটা দেয় তাহলে সেটা অ্যাডজাস্টেড হবে। ব্যাস এই দুটো, আর কোনো ফান্ড আমরা অ্যাডজাস্ট করব না, যাতে করা হয় সেই অনুরোধ করেছি। ধন্যবাদ। আকাশ, টাইমলাইন কি দেওয়া হয়েছে?
কখন টাইমলাইন তো আমাদের হাতে নেই। এটা ক্ষতিপূরণে? ইট ইজ সবচেয়ে বড় তোমরা কথা কিছু হলো যে suggest আমাদের করো? এই রিপোর্টটা কাজে লাগবে কিনা এটা পুরাটাই ডিপেন্ড করবে কোর্টের উপর। কোর্ট যদি এই রিপোর্টটাকে লয়ে পরিণত করে তাহলে কাজে লাগবে, আর নাহলে লাগবে না। কোয়েশ্চেন আকাশ, এটা তো কোর্ট পক্ষে থেকে আসছে। হ্যাঁ, Did you explore what will be the locus standi vis-a-vis government action and policy? Did you get the government to sign on to this? না Or will আমরা this be an order of the court on the government? ইট উইল বি অ্যান অর্ডার অফ দ্য কোর্ট অন দ্য গভর্নমেন্ট। না, অন দ্য গভর্নমেন্ট না, কোর্টে যেটা লিখেছে আমাদের যে সুমোটো ইনস্ট্রাকশন কোর্টের, সেখানে কোর্ট খুব স্ট্রং ভাষায় লিখেছে। কোর্ট এরকমও বলেছে যে দে থিঙ্ক দ্যাট সাম গ্রিডি পিপল ইউজ দ্য ওয়ার্কার্স অ্যাজ এন ইনস্ট্রুমেন্ট অফ প্রফিট, এই ভাষায় লিখেছে। এবং সেখানে তো রিয়েলি যে রিটটা করা হয়েছিল সেটা হলো 1 কোটি টাকা পার পারসন। সুতরাং ওইটা তো একটা অ্যাবসার্ড অ্যামাউন্ট ছিল। তো কিন্তু এটাও ঠিক যে জীবনের মূল্য আমরা টাকা দিয়ে মাপতে পারি না। এখন কোর্ট যেই রায়টা দিয়েছে, মানে যে কথাটা বলেছে আমাদেরকে, যেটা টিওআর দিয়েছে সেটা হলো যত তাড়াতাড়ি পারো তোমরা আমাদেরকে একটা এস্টিমেট দাও এবং ক্যাটেগরি ওয়াইজ, মানে কোন ক্যাটেগরিতে কত। এই টিওআর এর বাইরে যাওয়ার স্কোপ আমাদের নাই। ধন্যবাদ Thank you. আকাশ, ধন্যবাদ। জনাব সাইদুজ্জামান স্যার, আপনি কি কিছু? সিপিডি বোর্ড অফ ট্রাস্টিজের মেম্বার, ফরমার ফাইন্যান্স মিনিস্টার জনাব সাইদুজ্জামান। Thank you. প্রথমে আমি congratulating Ghulam Muazzam for a very comprehensive presentation. আমরা যখন প্রথম মিট করি after the incident, we are all emotionally charged. But at the moment, he has given many facts covering various aspects of this incident. So আমি যেটা I was quite surprised and also how should I say, I was surprised I should say, at the emotional and pessimistic reaction of Mr. Atiqul Islam with which he concluded his speeches. Now, I don't think we have to be pessimistic. I think this because, after the Rana Plaza accident, there has been a global awareness about the incident. What happened in Bangladesh, perhaps one of the worst industrial accidents anywhere in the world. Secondly, at the same time, we are seeing the possibility of expanding the apparel industry in Bangladesh. We are number 2 and probably we will be expanding. And also, I read in the papers in the last 2 days that after the political situation has eased, there are more orders coming to Bangladesh. And thirdly, there is a very keen awareness among the apparel producers, garment industry, for developing a brand, Bangladesh brand. And at the same time, we are also getting interest and supporting assistance from the multilateral and bilateral donors or development partners, organizations. So I think we have to be optimistic. একটা জিনিস যেটা আমি এখানে লক্ষ্য করেছি, I mean, I am thinking as a bureaucrat with long experience in the public sector and private sector, এখানে কিন্তু different aspects of the problem have been discussed, various aspects, and different groups have taken up different sections of the problem. But I have noticed absence of any discussion or reference about a national level central institutional arrangement from which the whole situation should be pursued. It is not only the Ministry of Labour which is involved here. There are other ministries like the firefighting, then structural safety, then medical, this Commerce Ministry, then Export Promotion Bureau, then External Resources Division, and including finally the Prime Minister's Office. So there has to be, in my view, a nationally institutional arrangement for looking after the garment industry as a whole. And I think if I may be very frank, the obvious solution is to completely abolish the Jute and Textile Ministry, bring in a ministry for ready-made garments and apparel industries, and take the
jute out and merge it with the Ministry of Industries, so that there can be a unified institutional arrangement for pursuing the ready-made garment industry, which is a tremendous future for us if we can follow what we have been discussing here. And finally, of course, the full use of the resources coming from abroad and domestic sources. The moves have come from BKMA, BGMA, they have made contributions, local business conglomerates, and then various initiatives taken by the Bangladesh Bank and also the PM's fund. So, একটা কথা যেটা বলেছেন মিস্টার আতিকুল ইসলাম, মানে there is a negative perception. I don't think there is any organized attempt to destroy the ready-made garment industry in Bangladesh, but there is a negative perception in a certain section of the population about the garment industry for several reasons. These may be, some of them may be correct, some of them may not be correct. একটা হচ্ছে যে there have been several incidents like this before Rana Plaza. Very little publicly seen action. Secondly, there have been complaints about wages for a long time, but there has been no action. In the last meeting, I remember Professor Romansman pointed out that 63% of the retail price of the garments which are produced in Bangladesh and abroad in supermarkets are taken by the retailers. The only 37% by the producers and the labor and so on. Then there is a demonstrated opulence of many ready-made garment owners, whether you call it house or you take the cars, high-valued cars and so on. I mean, these are from certain sections of the society, but we don't have to be pessimistic, because if we can correct the situation, taking into consideration the points have been issued that have been made here from all sections, starting from our brothers and sisters at the ground level to very high level people like Akash, the economist, there is no reason to be pessimistic. And I think that the importance of a centrally organized institutional arrangement within the government should be pursued by the CPD or any other organization as soon as possible. I think the CPD should examine this and make some suggestions to the government. Thank you. থ্যাংক ইউ স্যার। আমাদের সাথে ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমেদ খান আছেন, ডিজি ডিপার্টমেন্ট অফ ফায়ার সার্ভিসেস। আপনি যদি কিছু বলেন। ধন্যবাদ সিপিডিকে আমাকে ইনভাইট করার জন্য। প্রথমে আমি বলবো রানা প্লাজা বা তাজরিন যেটাই হোক না কেন, আমাদের জন্য এই চ্যালেঞ্জগুলো ছিল, এবং আমি বলবো এই চ্যালেঞ্জ থেকে আমাদের একটা অপরচুনিটি হচ্ছে টু ইমপ্রুভ আওয়ার সেলফ। তো আমরা যেহেতু আমরা ফায়ার সার্ভিসের যারা আমরা কাজ করি, আমরা বেসিক্যালি আমরা যে কোনো আমরা যদি আজকের এই রানা প্লাজা যদি আমরা কনসেন্ট্রেট করি, তাহলে মেইনলি ফায়ার রেস্কিউর উপর কাজ করেছি, এবং আমাদের বেসিক্যালি আমরা ফায়ার সেফটি প্রিভেন্টিভ মেজারের উপর আমরা দেখি, এবং এখানে আমাদের রেগুলেটরি বডি হিসেবে আমরা কাজ করি। তো এখানে আমি বলবো যারা যারা এখানে সম্মানিত সুধীমণিরা যারা আছেন, বিভিন্ন অর্গানাইজেশন থেকে আছেন, বিজিএমএ থেকে আছেন, আমাদের সচিব মহোদয় আছেন, সিপিডির যারা এখানে স্কলার যারা আছেন, এবং শ্রমিক নেতা এবং যারা যারা এখানে সবাই, তাদেরকে একটা অনুরোধ থাকবে যে আমাদের লেটাস বাংলাদেশে একটা বিগ অপরচুনিটি সামনে আছে। আমরা কাজ করে সামনে এগিয়ে যাই, আর অ্যাকর্ড এলাইন যাই হোক না কেন, আমরা যদি আমাদের কাজগুলো ঠিকমতো করতে পারি এবং আমাদের দায়িত্বগুলো আমরা নেই, যার যে স্পেসিফিক রোলগুলো আমরা করি, তাহলে আমাদের এই সম্ভাবনাকে আমরা কাজে লাগাতে পারবো। আমাদের এক্স মিনিস্টার যা বলছিলেন যে স্যার আমাদের কখনো ডিমোরালাইজ কোনো কিছু নাই, কারণ আমি মনে করি যে আমাদের রুল যেগুলো আছে কাস্টমাইজ, বিদেশে যাই থাকুক না কেন আমাদের কাস্টমাইজ করতে হবে আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে। এই সম্ভাবনাকে আমরা কাজে লাগানোর জন্য আমি মনে করি আমাদের একসাথে কাজ করতে হবে। আমার ডিপার্টমেন্টে আমার যে কাজ আছে, আমার অল সাপোর্ট আমি দেবো। আমাদের যারা কাজ করে, আমাদের এখানে ন্যাশনাল ট্রাইপড অ্যাকশন প্ল্যান করা হয়েছে, স্ট্যান্ডার্ডাইজ করা হয়েছে। এই ন্যাশনাল ট্রাইপড অ্যাকশন প্ল্যান অনুযায়ী যেটা লেবার মিনিস্ট্রি কোঅর্ডিনেট করছে, এখানে আমার মনে হয় অনেক প্রবলেম অনেক সলভ হয়ে যাবে। এখানে আমি মনে করি যারা যে সমস্ত আমাদের স্টেক হোল্ডার যারা আছে, সবাইকে নিয়ে আমরা কাজ করছি। সুতরাং সামনের
আমি মনে করি ভালো দিন আসবে আমাদের, অবশ্যই কখনোই আমাদের মনোবল হারালে চলবে না আমি মনে করি। তো প্রিভেন্টিভ মেজার যেটা আছে এটা বিজিএমএ এর আমি মনিটর করছে, আমাদের টিম যারা আছেন তাদের সাথে কাজ করছে, এই বুয়েটের এক্সপার্ট যারা আছেন তারাও আমাদের কাজ করছে এখানে, সো দ্যাট আমাদের এই টোটাল সিস্টেমটাকে আরো ইমপ্রুভ করা যায় কীভাবে। তো আপনি যদি 5 years ব্যাক দেখেন এবং এখন দেখেন, অনেকে কিন্তু যার গার্মেন্টস ওনার যারা আছেন তারা কিন্তু অনেক ইমপ্রুভ করছে আমি দেখবো, এবং কিছু কিছু সময় তারা মডার্নাইজ সিস্টেমকে আরো ইনকর্পোরেট করা হচ্ছে। তো সুতরাং আমি বলবো ট্রেনিং এর ব্যাপারেও যেটা আছে এখানেও আমরাও বিজিএমএ কে সাপোর্ট দিচ্ছি, কন্টিনিউয়াস ট্রেনারের ব্যাপারেও আমাদের এই সাপোর্ট দিয়ে যাচ্ছি এখানে। তো এখানে আমি মনে করি সামনে যে পসিবিলিটি যারা আছে এখানে আমাদের ট্রেনিং এর ব্যাপারে আরেকটু কনসেন্ট্রেট করতে হবে, কারণ ট্রেনিংটা যদি দিতে পারি আমাদের সব লেভেলেই, তাহলে আমাদের বড় ডিজাস্টারকে আমরা আরো হ্যান্ডেল করতে পারবো আমি মনে করি। তো আমার রেকমেন্ডেশন যেটা আমার যেগুলো ছিল, অনেক আমাদের নাম্বার অফ ফায়ার স্টেশন আমাদের বাড়াতে হবে। আমি বলেছি যে এই আমি অলরেডি আমাদের কনসার্ন মিনিস্ট্রিকেও দিয়েছি প্রপোজাল যে আমাদের জায়গার অভাব আছে এখানে, যেমন আশুলিয়া তারপরে কোনাবাড়ি যেখানে আছে এখানে যদি আমাদের স্টেশনগুলো বাড়ানো যায়, কয়েকটা জায়গায় নারায়ণগঞ্জে কতগুলো এলাকা, তাহলে এক্সট্রা স্টেশন করতে পারি, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের চ্যালেঞ্জগুলো ফেস করি, ট্রাফিক জ্যামের জন্য যেতে পারছি না আমাদের, তো অনেক সময় নষ্ট হয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে যে আমাদের ফায়ারের, কারণ প্রথমে যে হাফ এন আওয়ারের মধ্যে ফায়ার কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে, ইট ইস গোজ বিয়াউট আওয়ার কন্ট্রোল। তাই আমি মনে করি যে নাম্বার স্টেশনকে বাড়াতে হবে। অলরেডি আমাদের সরকার আমাদেরকে ফান্ডের ব্যবস্থা করছে, কিন্তু জায়গার সমস্যা হয়ে যাচ্ছে। আমি মনে করি একটা ইন্টার কমিটি করে আমাদেরকে জায়গাগুলোকে, জায়গা যেগুলো আছে এগুলো এয়ারমার্ক করে জায়গাগুলোকে হ্যান্ড ওভার করা যায়, তাহলে আমি খুব তাড়াতাড়ি ফায়ার স্টেশনগুলো করতে পারবো। আর আমাদের কিছু ইকুইপমেন্ট যেগুলো আছে এটার ব্যাপারেও পদক্ষেপ নেওয়া হচ্ছে, কিছু ইকুইপমেন্ট আমরা পাবো, এগুলো পেলে অবশ্যই আমরা আমাদের ক্যাপাসিটি আরো বাড়বে। আর আমি আরেকটা জিনিস ছিল যে আমাদের ইন্ডাস্ট্রিয়াল লেভেলে কিছু ভলান্টিয়ার ডেভেলপ করছি আমরা, কিছু করা হচ্ছে সাভার এলাকায় গাজীপুরে আমরা করছি। তো এই ব্যাপারে আমি বিজিএমএ যারা আছেন প্রেসিডেন্টকে আমি অনুরোধ করবো, তারা যদি কিছু গার্মেন্টস শ্রমিক যদি দেয়, এদেরকে সহকারে আমরা টিম করতে পারি, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের প্রোগ্রেস আরো ভালো হবে, কোনো এনি সব ডিজাস্টারে আমরা একসাথে কাজ করতে পারবো। আমার বেসিক্যালি এইগুলো আমাদের স্যার। Ask you a question, please. Do you have any responsibility to give reports on each factory as to the status with regard to fire hazard? And are you, in fact, have you prepared any sort of manual which has to be observed by all factories to ensure that these are that they are safe from fire hazard? আমাদের উই ফলো নর্মালি একটা চেকলিস্ট ফলো করি আমরা, এবং চেকলিস্ট ফলো করে অবজারভেশন থাকে সেগুলো অবজারভেশনও দিই। তারপরেও আমরা আমাদের অলরেডি একটা আমরা যারা বিজিএমএ কে ট্রেনিং যারা দিয়েছি ওনাদেরকে আমরা ম্যানুয়াল দিয়েছি একটা, এই ম্যানুয়াল যদি ফলো করা হয় আমি মনে করি প্রিভেনশনের ব্যাপারে কিন্তু আমরা অনেকাংশে এগিয়ে যাবো। এই ম্যানুয়াল আপনার কোনো দায়িত্ব নাই একটু ইন্সপেকশন রিপোর্ট অন ইচ ফ্যাক্টরি, কি তারপর কোনো একটা ইতিহাস থাকবে কি ফায়ার প্রিভেনশন স্ট্যাটাস ইচ ফ্যাক্টরির মধ্যে কেমন আছে, এরকম কিছু দায়িত্ব আছে? ফায়ার ইন্সপেকশনের ব্যাপারে স্যার আমরা যেটা আমরা করি নর্মালি আমাদের ইন্সপেকশন মেকানিজমে বলে আমাদের একটা এই রিসেন্টলি আমরা ন্যাশনাল ট্রাইপেড অ্যাকশন প্ল্যানের মধ্যে আমরা এখানে এই সচিব মহোদয়ের আন্ডারে এটা হচ্ছে আমাদের অ্যাকশন প্ল্যানে আমরা ইন্সপেকশন যে রিপোর্ট যেগুলো আছে এবং কিছু নতুনভাবে আমরা ইনকর্পোরেট করেছি এখানে, এবং সেখানেই আমাদের প্রত্যেকটা ফ্যাক্টরি আবার একটা মনিটর করা হচ্ছে, মনিটর করে তাদেরকে স্টেট অফ দ্য ইন্সপেকশনের তাদের কি স্ট্যাটাস এগুলো আমরা উল্লেখ করে দিচ্ছি এগুলো। এবং হয়তো অনেক ফ্যাক্টরি আছে দেখা যাচ্ছে যে যাদের এখনো স্ট্যান্ডার্ড যেগুলো কিছু ইমপ্রুভ করতে হবে আমরা ওগুলো লিখে দিচ্ছি এবং তাদেরকে টাইম লাইন দিচ্ছি, সো দ্যাট 1 মাস 2 মাসের পরে আমরা আবার চেক করছি এগুলো স্যার, সো দ্যাট তাদেরকে একটা লেভেলে আসতে পারে। এবং এই ব্যাপারে যারা গার্মেন্টস ওনার যারা তারাও চেষ্টা করছেন, তবে আমার মনে হয় স্যার কিছু সময় লাগছে, কারণ আমাদের কিছু লিমিটেশন আছে, আমাদের মানে ফায়ার ডোর তারপর কিছু ইনফ্রাস্ট্রাকচারে কিছু ইমপ্রুভমেন্ট করতে হবে, যার জন্য কিছু আমাদের সময় প্রয়োজন আছে আমি মনে করি। এই জন্যই কিন্তু অলরেডি আমাদের সবার সাথে সমন্বয়ভাবে কাজ করছি আমরা, যার জন্য সময়টা কিছু আমার লাগছে। আই হোপ দ্যাট মেবি উইদিন 1 year থিংস উইল ট্রেমেন্ডাসলি ইমপ্রুভ। আই হোপ দ্যাট। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ।
আমার কাছে এখনো 11 জনের নাম আছে। আমরা মাননীয় সংসদ সদস্য টিপু মুন্সি ভাইও আমাদের সাথে আছেন, রাজুকের চিফ ইঞ্জিনিয়ার আছেন এমদাদুল ইসলাম সাহেব, এবং হামিদা আপাও কথা বলতে চেয়েছেন। আমরা খুব দ্রুত শেষ করতে হবে, তারপরে আমরা ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য আমাদের বিশেষ বক্তা আছেন, তিনি এখন আলোচনাতে দিয়ে দিতে চাচ্ছেন। আর কিন্তু আমাদের 1টা বেজে গেছে, সচিব মহোদয় চলে যেতে হবে, তার আরেকটা প্রোগ্রাম আছে, আমরা ওনাকে 1টা পর্যন্ত ধরে রেখেছিলাম। তো আমি মাননীয় সচিব মহোদয়কে এখন কথা বলতে দেব, তারপরে টিপু ভাই আপনি এবং অন্যদেরকে আমি নিয়ে আসছি। ধন্যবাদ। আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমাকে আগে যেতে হচ্ছে। আমি এই রানা প্লাজা সংক্রান্ত এই বিষয় নিয়ে আমি জিআইজেড আজকে কিছু ইকুইপমেন্টস সরবরাহ করবে আজকে 2টার সময় প্রেস ইয়েতে সিডাপ মিলনায়তনের এখানে আমাকে থাকতে হবে, ওর জন্য আমি আপনাদের প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। স্যার, আমি আজকের সম্মানিত সভাপতি এবং আজকের এই অনুষ্ঠানের এমন এক পর্যায়ে স্যার আমাকে আনা হয়েছে স্যার, আমি এত হাই লেভেলের সুধী সমাবেশের সামনে আজকেই বোধহয় সম্ভবত স্যার প্রথম আসলাম স্যার, বিশেষ করে আমার দেশের স্যার, যেখানে অনেকেই স্যার আমার ব্যক্তিগত মানে আমার চাকরি জীবনের অনেক উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন স্যার, বিশেষ করে স্যার এম সাইদুজ্জামান স্যার, তারপরে ডক্টর ইফতেখার আছেন এখানে স্যার, ডক্টর আছেন স্যার, আমাদের মাননীয় সংসদ আছেন স্যার এখানে, টিপু মুন্সি। কিছুক্ষণ পরে স্যার হঠাৎ উনি বলার পরে আমার খেয়াল হলো যে এম আকাশ উনিও এখানে উপস্থিত, এছাড়াও অনেকে উচ্চ পর্যায়ের আছেন। আফটার রানা প্লাজা আমাকে পৃথিবীর অনেক দেশে ঘুরতে হয়েছে, অনেক ইয়েতে, কিন্তু আমি দেশে সম্ভবত এইটাই প্রথম স্যার আমি ফেস করলাম। আমার সিপিডি যে উদ্যোগটা নিয়েছেন এবং আরো এটা দ্বিতীয় রিপোর্ট, আমার থাকতো, আমার আশা থাকতো যদি ওনারা প্রথম রিপোর্টের সময় যদি আমাদের ডাকতেন, তাহলে আমরা আরো কিছু ইম্পোর্ট সাপ্লাই দিতে পারতাম। এবং আমরা এই ব্যাপারে ওপেন নিয়েছি, স্ট্যান্ড নিয়েছি যে কোনো পর্যায়ে যে জায়গায় আমরা যতটুকু পর্যন্ত, আমাদের লিমিটেশন আছে স্যার, তারপরেও আমরা যতটুকু পর্যন্ত কাজ করেছি এইগুলি কিন্তু আমি স্যার টাইম টু টাইম আমরা ইভেন এই যে আমাদের মলের ওয়েবসাইটেও আমরা যতটুকু পেরেছি স্যার আমরা এটা আমরা ওয়েবসাইটে দিয়েছি স্যার। স্যার প্রথমেই স্যার সিপিডি কে পেশ করে আমাদের স্যার গোলাম মুয়াজ্জেম সাহেবকে স্যার একটা অত্যন্ত ডিপে গিয়ে স্যার একটা স্টাডি করেছেন এবং এটা খুঁটিনাটি অনেক কিছু দেখেছেন স্যার। এখানে আমি তার জন্য আমাদের পর্যায় থেকে ব্যক্তিগতভাবে আমি ধন্যবাদ জানাচ্ছি। কিছু কিছু ক্ষেত্রে হয়তো বা আমি বলবো যে আজকের এই যে রিপোর্ট, সেকেন্ড রিপোর্টটা হবে, আমার সাথে একটু আলোচনা করলে আরেকটু করবে। কোনো ক্ষেত্রে সামান্য কিছু ত্রুটি রয়েছে, এগুলি স্যার উনি অবশ্যই। আমরা রানা প্লাজার পরে, রানা প্লাজার আগে আনফরচুনেটলি আরেকটা ঘটনা হয়েছিল, তাজরিন ফায়ার ইনসিডেন্স, এবং এই ইনসিডেন্সে প্রায় 111 জন শ্রমিক অগ্নিদগ্ধ হয়েছিলেন। তারপরেই আমরা ফিল করলাম যে এই একটা গার্মেন্টস সেক্টর যাদেরকে নিয়ে আমরা আমাদের বিদেশি ফরেন কারেন্সির একটা অন্যতম উৎস আমাদের এইখান থেকে আছে, কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে বলতে হয় স্যার এই যে গার্মেন্টস সেক্টরে কোনো সিঙ্গেল কোনো অথরিটি নেই। ওনারা শ্রমিকের সাথে কোনো হিচ হলে আমাদের কাছে দৌড়ে আসেন, আইন শৃঙ্খলার ব্যাপারে হলে ওনারা যান স্যার স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যাপার হলে কমার্স মিনিস্টার। এম সাইদুজ্জামান স্যার যেটা বলেছেন যে এটার জন্য একটা সিঙ্গেল অথরিটির প্রয়োজন, অত্যন্ত প্রয়োজন, কিন্তু কোনো পর্যায় থেকেই স্যার আমাদের 2-1বার পদক্ষেপ নেওয়া হয়েছিল, কিন্তু কোনো ক্ষেত্রে স্যার এটা বিতর্ক এসে পড়ায় স্যার এটা সম্ভব হয়নি। তাজরিন ইনসিডেন্টের পরে প্রথমবারের মতো স্যার আমরা মন্ত্রী পরিষদের একটা 11 জন মন্ত্রীকে নিয়ে স্যার সর্বপ্রথম ক্যাবিনেট কমিটি অন আরএমজি সেক্টর করা হয়েছিল। এখানে তৎকালীন আগের নবম সংসদের শ্রম মন্ত্রণালয়ে শ্রমমন্ত্রী এটার বিয়েতে ছিলেন, দায়িত্বে ছিলেন, এবং তার সাথে অন্যান্য মন্ত্রণালয়ে মূলত যারা ছিলেন স্যার, বস্ত্র পাট মন্ত্রণালয়ের স্থানীয় সরকার মন্ত্রী ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, শিল্পমন্ত্রী ছিলেন, বাণিজ্য মন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, এবং এই সব মিলে নৌপরিবহন সব মিলে স্যার 11 জন মন্ত্রী স্যার একটা করা হয়েছিল। তারপরই আমরা
এই বিষয়ে স্যার দুইটা টাস্ক ফোর্স নির্ধারণ করি। একটা হচ্ছে স্যার তৈরি পোশাক শিল্পের ভবনের স্যার অগ্নি এবং ভবনের ইন্টিগ্রিটি স্যার কতটুকু ইয়ে আছে স্যার, এটার জন্য একটা টাস্ক ফোর্স করেছিলাম। এবং আরেকটা করেছিলাম যে তৈরি পোশাক শিল্পের জন্য শিল্পের সম্প্রসারণ এবং সহজীকরণ, যেগুলো স্যার রিপিটেডলি এই কথা উঠছে স্যার, লেবার লর সাথে আমার ফ্যাক্টরি ফায়ার লর কোনো মিল নেই, ফায়ার লর সাথে আমার স্ট্রাকচারাল যেটা স্যার আছে স্যার ওই বিল্ডিং কোডের কোনো মিল নেই। আমি বলি 10 ইঞ্চি মানে 24 ইঞ্চি সিঁড়ি হবে, ফায়ার সার্ভিস বলে স্যার এটা 38 ইঞ্চি হবে, আবার তারপর বিএমবিসি বলে এইটা হবে। এগুলি স্যার ইন্টিগ্রেট করার জন্য আমরা একটা কমিটি করেছি, এই দুইটা কাজ করছে। তারপরে আমরা স্যার এইটার সাথে আরেকটা বিষয়ে জড়িত হয়েছিল। ইতিমধ্যে আমাদের এইসব ঘটনার পরেই স্যার আমাদের জিএসপি, আমেরিকান জিএসপির উপরে একটা ইয়ে হয়েছে, যদিও এটার সাথে সরাসরি গার্মেন্টস জড়িত না, কিন্তু এটা বাংলাদেশের ভাবমূর্তির বিষয় জড়িত এবং এইটার সাথে রিলেট করে ইউরোপিয়ান জিএসপি। যখন জিএসপি যখন উইথড্র করা হলো তখন বিশেষ করে আমি বাণিজ্য মন্ত্রী এবং বাণিজ্য সচিব এবং পররাষ্ট্র সচিব এই তিনজনে মিলে আমরা প্রতি মাসে একবার, কোনো কোনো ক্ষেত্রে দুইবার আমরা এই জিএসপির সাথে যারা জড়িত, ইনিশিয়ালি আমেরিকান অ্যাম্বাসেডর, সাথে সাথে রিলেটেড আছেন ইউরোপিয়ান এম্বাসি, ইউর প্রতিনিধি, নেদারল্যান্ডের প্রতিনিধি, কানাডার প্রতিনিধি, আস্তে আস্তে এখন বোধহয় স্যার আমাদের 8 জন অ্যাম্বাসেডর আমাদের সাথে মিটিং এ বসেন। ইনিশিয়ালি প্রথমে 3 জন বসতেন, আমেরিকান, নেদারল্যান্ড আর ইউর ইনিশিয়ালি সবাই ইন্টারেস্ট দেখাচ্ছেন যে আমরা কি কাজ করছি না করছি, এটার ইভালুয়েট এখানে হচ্ছে এবং আমরা টাইম টু টাইম স্টেটমেন্ট দিচ্ছি। এইগুলি স্যার এখন আমরা একটা টার্নিং পয়েন্টে এসে দাঁড়িয়েছি। আমাদের এটা পয়েন্ট, এটা নট অনলি আমি বিদেশের কাছে ওপেন, আমি দেশে বিদেশে সবাই কাছে ওপেন। আমরা কতটুকু কাজ করেছি এবং কতটুকু না করতে পারছি, আজকে যেভাবে আমাদের গোলাম মুর্তজা সাহেব, গোলাম মোয়াজ্জেম সাহেব বলেছেন যে এই কাজ এই পর্যন্ত হয়নি, বিদেশিরাও আমাদের বলছে এই কাজ এই পর্যন্ত হচ্ছে, একই জিনিস স্যার রিপিটেডলি আমাদের ফেস করতে হচ্ছে। আমরা স্যার আমাদের কার্যক্রমে রানা প্লাজার পরে যেসব কার্যক্রম করেছি এর মধ্যে অন্যতম একটা কার্যক্রম হচ্ছে যে গার্মেন্টস সেক্টরের জন্য আমরা একটা ইন্ডাস্ট্রিয়াল পার্ক করার জন্য স্যার সিদ্ধান্ত নিয়েছে এবং সিদ্ধান্ত বাস্তবায়নের চূড়ান্ত পর্যায়ে সাভারের না স্যার মুন্সিগঞ্জ জেলা গজারিয়ার বাউশিয়াতে স্যার 530 একরে একটা ইন্ডাস্ট্রিয়াল পার্কের এখন আমাদের একোয়ারের পর্যায়ে চলে আসছে। উই আর ওয়েটিং ফর ফান্ডিং, এটা ফান্ড দিয়ে দিলে আমাদের স্যার এটা হয়ে যাবে স্যার। তারপরে স্যার সর্বপ্রথম যেটা কাজটা করেছিলাম স্যার রানা প্লাজার পরে, আমরা একটা ন্যাশনাল ট্রাইপেট্রেট অ্যাকশন প্ল্যান অন ফায়ার সেফটি অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল স্ট্রাকচারাল ইন্টিগ্রিটি বলে দুইটা একটা নিয়েছিলাম। এটা শ্রম সচিবের নেতৃত্বে একটা ন্যাশনাল কমিটি আছে, ট্রাইপেট্রেট কমিটি আছে। এর অধীনে স্যার আমরা মূলত 5টা কাজ করার জন্য আমরা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি। একটা হচ্ছে স্যার কারখানা ভবন এবং অগ্নি নিরাপত্তা যাচাই করা, তারপরে আমাদের ইন্সপেকশন কার্যক্রম শক্তিশালী করা, তারপরে পেশাগত স্বাস্থ্য এবং নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া, আমাদের যারা গার্মেন্টসের সাথে জড়িত আছেন, পঙ্গু এবং আহতদের পুনর্বাসন করা, এবং সর্বশেষে আমাদের আইএলওর সাথে আমাদের একটা প্রোগ্রাম আছে বেটার ওয়ার্ক প্রোগ্রামের বাস্তবায়ন করা। এইগুলি প্রত্যেকটা পদক্ষেপই আবার গ্রহণ করেছি ইতিমধ্যে স্যার। আমরা এই ট্রাইপার্টেট অ্যাকশন প্ল্যানের সাথে সাথে আরেকটা 2টা গ্রুপ আছে, আমেরিকান অ্যালায়েন্স, আমেরিকান বায়ার্সরা মিলে একটা অ্যাকর্ড করলেন এবং ইউরোপিয়ান অ্যালায়েন্স করলেন এবং ইউরোপিয়ানরাও করলেন একটা অ্যাকর্ড। এই 3 জনে মিলে আমরা ভাগাভাগি করে নিলাম। রাফলি আমরা ধরেছি বাংলাদেশে 4,500 ফ্যাক্টরি অনগোয়িং আছে, যদিও হিসাব অনুযায়ী 5,500 থেকে 6,500 ফ্যাক্টরি রেজিস্ট্রেশন ছিল, কিন্তু প্রায় 1,000 ফ্যাক্টরি এখন কার্যক্রমে নাই। 5,500 ফ্যাক্টরির মধ্যে অ্যাকর্ডের সাথে সরাসরি যারা মালামাল সাপ্লাই দিচ্ছেন এরকম 2200 ফ্যাক্টরি পাওয়া গেছে এবং অ্যালায়েন্সে দেখা গেছে যে ওনারা 800 ফ্যাক্টরি ওনারা কিছু কিছু ওভারল্যাপ হচ্ছে, অ্যাকর্ডকেও দিচ্ছেন অ্যালায়েন্সকে দিচ্ছেন। ওরা অ্যাকর্ড এন্ড অ্যালায়েন্স ওনারা দায়িত্ব নিয়েছেন এই ফ্যাক্টরিগুলি ওনারা ইন্ডাস্ট্রিয়াল ইন্টিগ্রিটি এন্ড ফায়ার সেফটি ইভালুয়েট করবেন। রিমেইনিং অল যা আছে এইটা আইএলওর মাধ্যমে আমরা একটা প্রজেক্ট নিয়েছি। প্রজেক্টের নাম হচ্ছে ইমপ্রুভিং ওয়ার্কিং কন্ডিশন
acquisition of RMG sector in Bangladesh. এইখানে $24.5 billion এর স্যার একটা প্রজেক্ট করা আছে। এখানে মূল ডোনার আছেন এখানে USA, নেদারল্যান্ড, ইউকে, ব্রিটিশ এবং কানাডা, প্রত্যেকে রাফলি স্যার $8 million করে স্যার এটা কন্ট্রিবিউট করে এটা ইনিশিয়াল প্রজেক্টে। এই প্রজেক্টের আন্ডারে আমরা ধরেছি হয়তো বা আমাদের 1500 থেকে 1800 ফ্যাক্টরি আমাদের ইয়ে করতে হবে। ইনিশিয়াল সার্ভে আমরা বুয়েটকে দায়িত্ব দিয়েছি। বুয়েটের 30টা টিম ইঞ্জিনিয়ার, ওনাদের নট অনলি বুয়েটের সাথে ওনাদের আওতাধীন যেগুলি টেকনিক্যাল ইউনিভার্সিটি এবং টেকনিক্যাল ইনস্টিটিউশন আছেন ওইখান থেকে নিয়ে স্যার 4 থেকে 5 জন সদস্য করে 30টা টিম ওরা কাজে নেমেছেন। এবং ইন দ্য মিন টাইম স্যার গত ডিসেম্বরের 30 তারিখ পর্যন্ত 120টা ফ্যাক্টরি ওনারা ভিজিট করেছেন। এবং এটা আমার কাছে গত কয়েকদিন আগে 80টা ফ্যাক্টরির ডিটেলস ইনকোয়ারি রিপোর্ট আমাদের কাছে পাঠিয়েছেন। এগুলি আমরা বিবেচনা আছে আমাদের ন্যাশনাল ট্রাইপার্টিয়েট অ্যাকশন কমিটিতে স্যার। তারপরে স্যার আমাদের স্যার সবচেয়ে বড় যেটা দিয়েছিল আমার ডিপার্টমেন্ট অফ ইন্সপেকশন অ্যান্ড ফ্যাক্টরিজ, এইটা সবচেয়ে দুরবস্থায় ছিল। এইখানে আমাদের একটা ডিপার্টমেন্ট আছে যেখানে 314টা পোস্ট আছে। 314টা পোস্টের মধ্যেও 50% ভ্যাকেন্ট পোস্ট। এর মধ্যে দেখা যাচ্ছে যে 183 এবং 84 জনকে নিয়ে আমরা কাজ করলাম। আমাদের জুরিসডিকশন হোল বাংলাদেশ। মূলত স্যার আমাদের এইসব ডিপার্টমেন্ট, ইভেন লেবার ডিপার্টমেন্ট চিন্তা ওই আমরা যে সময় 70-এর দিকে করেছি আমাদের টার্গেট ছিল স্যার ওই আদমজি জুট মিল, এর বাইরে আমরা কোনো চিন্তা করতে পারিনি। আদমজি জুট মিল এবং আশেপাশে কিছু স্যার অন্যান্য জুট মিলে। এরপরে যে স্যার আমাদের এই যে 80-র পরে যে স্যার এটা মানে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে যেটা চেঞ্জ হলো এবং হঠাৎ করে আমাদের গার্মেন্টস সেক্টরে যেভাবে ইয়ে হয়েছিল পরিবর্তন আসলো, এখানে আমরা তাল রাখতে পারিনি। তাল না রাখার কারণে প্রথমে ওনারা শেয়ার্ড বিল্ডিং এ করলেন, প্রথমে কনভার্টেড বিল্ডিং এ করলেন, বাসা বাড়িকে ওনারা চেঞ্জ করে ওনারা ফ্যাক্টরি দিলেন। তারপরে এটা গেল শেয়ার বিল্ডিং এ, ওই বেশি করে নিচতলায় মার্কেট, উপরের তলায় ফ্যাক্টরি, তারপরে আস্তে আস্তে কনভার্ট করে স্যার ওনারা পারপাস মেইন বিল্ডিং এ। কিন্তু স্যার একটা জিনিস এখন পর্যন্ত স্যার আমাদের লেটেস্ট যেটা আমরা স্টাডি করিয়েছি এখানে দেখা যাচ্ছে 60% ফ্যাক্টরি এখন স্যার বর্তমানে পারপাস মেড বিল্ডিং এ আছে, 40% ফ্যাক্টরি এখন শেয়ার্ড এবং কনভার্টেড বিল্ডিং এ আছে। এটা পজিটিভ সাইড, এটা আস্তে গ্রাজুয়ালি কমবে স্যার। কিন্তু যেটা এই আমাদের বিজিএমই চেয়ারম্যান সাহেব যেটা বলেছেন এইটাও অনেকাংশ সত্য। অনেকে কিন্তু প্রেশার দিচ্ছে বা অনেক বায়ার্স এই কনভার্টেড বিল্ডিং এবং শেয়ার বিল্ডিং এ বোধহয় হয়তো বা আগামীতে আর অর্ডার দেবে না। এবং ওরা মূলত এইসব শেয়ার্ড এবং কনভার্টেড বিল্ডিং এ সাব কন্ট্রাক্টরা কাজ করছে। কিছু কিছু ফ্যাক্টরি আছে এখনো পর্যন্ত, ওনারা হয়তো বা চলে যেতে হবে। এবং কিছু সাব কন্ট্রাক্টিং এ যেগুলি আমরা নীতিমালা করার যেটা আমাদের ইয়ে করেছি ওইটা যদি হয়ে যায় হয়তো বা এইটাতে আমরা আর একটু ট্রান্সপারেন্ট হতে পারবো সাব কন্ট্রাক্টিং। আনফরচুনেট স্যার তার তাজরিনে যে ঘটনাটা ঘটেছিল স্যার টোটালটাই সাব কন্ট্রাক্টিং এর একটা ফ্যাক্টরি, এখানে আপ টু দ্য মার্ক কোনো ইয়ে ছিল না, আপনার লেবার কমপ্লায়েন্স ছিল না। তারপরে দুর্ভাগ্যজনক আমাদের ইন্সপেকশন ডিপার্টমেন্টের এবং অন্যান্য ডিপার্টমেন্টের ইয়ের কারণে আপনার নেগলিজেন্সের কারণে এইটা আমরা ওই সিঁড়িটা এনে স্যার আবার গোডাউনের ভিতরে এনে ফেলেছি, যাতে দেখা যাচ্ছে যে গোডাউনে আগুন লাগলে শ্রমিকটা এসে স্যার গোডাউনের ইয়েতে পড়ে যেতে হচ্ছে। স্যার আমি ডক্টর মোয়াজ্জেমকে বললো কিছু কিছু ক্ষেত্রে আমি আমার চোখে পড়েছে এগুলি আমি আমার মনে হয় স্যার আমার একটা টিমের সাথে ওনার বসলে, যেহেতু এটা বিদেশে যাচ্ছে এবং দেশে বিদেশে সব জায়গায় সমাদৃত হয়েছে, এই স্টেটমেন্টগুলি যতটুকু আমাদের ইয়ে আছে এটা আপডেট করে কম্পেনসেশনে যেটা ইয়ে করা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী কোনো কোনো ক্ষেত্রে দিয়েছেন। ওনার ফ্ল্যাট রেটে লেখা হয়েছে যে যারা মারা গেছে ওনারা 1 লক্ষ টাকা করেছে, না এটা ঠিক না, 3 লক্ষ টাকা পর্যন্ত পাওয়া, 6 লক্ষ হ্যাঁ এটা ইয়ে হয়েছে। উনি প্রধানমন্ত্রী কয়েকদিন আগেও আমাকে বলে আমাদের অনেক একটা মিটিং এ বলেছিলেন যে আমি দিতে গিয়ে দেখা যায় যে একজনের, যদি এটা উচ্চারণ করা উচিত না, একজন 2-3 জন ফ্যামিলি আছে, তা তখন বলেছেন যে ঠিক আছে 1 লক্ষ করে আপনার
তিন ফ্যামিলিকে দিয়ে দাও। তারপর দেখা যাচ্ছে যে মৃতের বৃদ্ধ মা বাবা আছেন, ওনাদের আবার কেউ দায়িত্ব নিতে চাচ্ছে না, তখন এটা ওনাকে আবার এক্সপান্ড করে দেয়। কোনো ফ্যাক্টর এটা খুব রেয়ার। এখন বিজিএম এর তাঁতিক হিসাব 6 লক্ষ টাকা পর্যন্ত দিয়েছে। এটা কিন্তু ওই যে 1 লক্ষতে ফিক্স না, এটা ভেরি করছে 1 লক্ষ থেকে 6 লক্ষ, তাই 1 থেকে 3-এ আমি দেখেছি বেশি করা হচ্ছে। তারপরে লিম সাপ্লাইয়ের ব্যাপারে ইন্ডিয়ান গভর্নমেন্ট এবং থাই গভর্নমেন্ট ওনারা এটা বোধহয় স্টেটমেন্টে কোনো জায়গায় নাই। এখানে আমাদের রানা প্লাজাতে আমাদের সরকার থেকে আইএলওর উদ্যোগে আমরা একটা কন্টিনিউয়াস সেল করেছি, যে ওই ঘটনার 1 মাস পরে আমরা এস্টাবলিশ করেছি। আমাদের সচিবালয়ের এনএসডিসি আমাদের ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কাউন্সিলের একটা সচিবালয় আছে, সচিবালয়কে আমরা একটা দায়িত্ব দিয়েছি, ওখানে কন্টিনিউয়াস, এবং বিলসও বোধহয় একটা কন্টিনিউয়াস কেন্দ্র করে রাখা আছে, ওরা কন্টিনিউয়াস কাজ করছে স্যার। অলরেডি আকাশ স্যার বলেছেন যে সাভারের জিওসি মাধ্যমে যেটা হয়েছে এটা তো অগ্রগতি, কিন্তু আমি একটাই অনুরোধ করব যে কোন জায়গায় অগ্রগতি হয়নি বলে করা হয়েছে। অগ্রগতি হয়নি এটা বলা যাবে না, কার্যক্রম চলছে। আমাদের কার্যক্রমগুলি শেষ করতে আমাদের সময় লাগছে, ওর জন্য বিশেষ করে স্যার আমরা সরকারের থেকে যেটা আমরা করেছি, কার্যক্রম নিচ্ছি স্যার। কার্যক্রম নেওয়ার ব্যাপারে প্রথম যেটা উদ্যোগ রিপিটেডলি যে জিনিসটা উচ্চারিত হচ্ছে যে আমাদের এখানে ইন্সপেকশনের জনবল বৃদ্ধি করতে হবে। কিন্তু স্যার একটা জিনিস স্যার, আমাদের অনেকেই স্যার সরকারের সাথে জড়িত ছিলেন। হঠাৎ করে স্যার এই যে 314টা মধ্যে যদি স্যার বলা হয় যে 200 ইন্সপেক্টর, তাহলে এটা সম্ভব না। আমার ইন্সপেক্টর 314টা পদের মধ্যে ইন্সপেক্টরের পদই ছিল স্যার 180টা। এইগুলি শেষ করে স্যার আমরা যেটা সর্বশেষ যেটা করেছি, আমরা 45 জন ভ্যাকেন্ট পোস্টে আমরা নিয়োগ দিয়েছি 45 যায়, এবং পিএসসিতে আমার যেহেতু এখানে ক্লাস 1 এবং ক্লাস 2 অফিসার আছেন, এদের আবার নিয়োগ করতে হয় পিএসসির মাধ্যমে। পিএসসিতে 15টা ক্লাস 1 এবং ক্লাস 2 পদের জন্য পিএসসি কার্যক্রম চলছে। এই 42 এবং 15 এই সাকুল্যে আমরা 57 জনকে আমরা ভ্যাকেন্ট পোস্টে করলে আমার পোস্ট শেষ হয়ে যাবে 314টা পোস্টে। ইন দ্য মিন টাইম আমাকে বলা হয়েছে 200 ইন্সপেক্টর নতুন করে নিয়োগ দিতে। অটোমেটিক্যালি আমার পদ সৃষ্টি করতে হয়েছে। পদ সৃষ্টি করতে গিয়ে দেখলাম যে এটা আমাদের একজন ডিপটি সেক্রেটারি নেতৃত্বে এটা আছে, ডিপার্টমেন্ট আছে। এই ডিপার্টমেন্টকে আমরা ডাইরেক্টরেট করেছি। একজন এডিশনাল সেক্রেটারি নেতৃত্বে আমরা একটা ডাইরেক্টরেট করেছি, এবং ডাইরেক্টরেট আমার মনে হয় যে সবচেয়ে কম সময়ের মধ্যে স্যার এই রানা প্লাজার ঘটনা এবং তারপরে মধ্যবর্তী পর্যায়ে যে কার্যক্রম শুরু করে স্যার গত 15 তারিখে স্যার আমরা ডাইরেক্টরেটের নোটিফিকেশন জারি করেছি। এখানে সব ফার্স্ট ফেজে 23টা ডিস্ট্রিক্টে আমরা 992 জনের পদ নিয়ে একটা ডাইরেক্টরেট করেছি। এইখানে আমাদের প্রভিশন আছে ইন্সপেক্টর নিয়োগের। আমাদের ক্লাস 1 ইন্সপেক্টর নিয়োগের আছে স্যার। আমরা 71 জন ক্লাস 1 ইন্সপেক্টর নিতে পারবো এই যে 982, এবং ক্লাস 2 ইন্সপেক্টর 223 জন নিতে পারবো স্যার। এবং আমার কাজ করছে স্যার এর মধ্যে অন্যান্য ইন্সপেক্টরের মধ্যে সব মিলে স্যার আমাদের ইন্সপেক্টরের সংখ্যা। বেতন কত হবে স্যার? ক্লাস 1 এবং ক্লাস 2 স্যার, এটা ক্লাস 1 যেটা হয় আমাদের স্যার 11,000 টাকা বেসিক স্কেলে, এবং ক্লাস 2 বোধহয় স্যার আমি এক্সাক্ট স্টেট আমি এটা বলতে পারবো না, সরকারি ক্লাস 1 ক্লাস 2। তো এটা কি যথেষ্ট হবে স্যার? এটা তো সরকারি পর্যায়ে, বাইরে তো আমি যেতে পারবো না স্যার। এটা আমি তো একটা প্র্যাকটিক্যাল প্রশ্ন করছি, যেখানে ইমপ্লিকেশন অফ দ্য ইন্সপেকশন অত প্রফিট এন্ড লসের খাতার মধ্যে চলে আসে, তো উইল দিস বি এনাফ ফর দেম টু ডিসচার্জ দেয়ার ডিউটি উইথ ফুল রেসপন্সিবিলিটি? আমি আমার দিক থেকে চিন্তা করেন স্যার, আমি সর্বোচ্চ 40,000 টাকা বেতন পাই, কিন্তু তারপরে স্যার আমি আপনার পাশে বসার পাইছে, আমার পরে বসেন স্যার বিজিএফ স্যার যার মাসিক ক্ষমতা স্যার 4 লক্ষ টাকা স্যার। ক্লাস সরকারি চাকরিজীবী আলাদা একটা স্ট্যাটাস আছে স্যার, এইটা মানতে হবে স্যার। এইটা ও ক্লাস যতই বেতন পাক স্যার, 4,000 টাকা পাক স্যার, 40,000 টাকা পাক স্যার, ওকে স্যার আপনি যতটুকু গুরুত্ব দেবেন স্যার। নিশ্চয়ই বিজিএম এর চেয়ারম্যান গেছে, উনি স্যার আমার মতো
40 জন ইয়েকে রাখতে পারবেন, অলরেডি রেখেছেন স্যার। ওনাদের পদগুলিও স্যার আশ্চর্যজনক ভাবে স্যার সিমিলার। ওনাদের লোয়ার লেভেল সচিব আছে, এডিশনাল সচিব আছে, এখানে জিজ্ঞেস করলে দেখা যাবে জয়েন্ট সেক্রেটারি সবই আছে স্যার, ওনাদের বিজিএমএস জয়েন্ট সেক্রেটারি, কিন্তু একজন সরকারি ইয়েতে স্যার। এর বাইরে আনফরচুনেট স্যার এই পদগুলি স্যার আমাদের এই কিছুদিন আগে পর্যন্ত স্যার, যেদিন 15 তারিখে আগ পর্যন্ত এটা থার্ড ক্লাস পদ ছিল স্যার। একটা থার্ড ক্লাসে মন মানসিকতা, একটা ফ্যাক্টরির ভিতরে ঢুকার ব্যাপারে ইয়েতে এগুলি স্যার আমরা অনেক কিছু চিন্তা করতে, আমরা কোনো থার্ড ক্লাস পদই রাখিনি। ক্লাস 1 এবং ক্লাস 2 পদ রেখেছি, যেগুলো না হঠাৎ করে স্যার চেঞ্জ করতে পারবো না স্যার। তারপরে স্যার আমরা চেষ্টা করছি। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে স্যার, আমরা নিয়োগ দিয়ে বোধহয় স্যার 15 থেকে 15 দিনের মাথায় স্যার জিএজেড এবং আইএলও উদ্যোগে স্যার আমাদের অলরেডি গত সপ্তাহে স্যার ট্রেনিং কোর্সও শুরু করে দিচ্ছে। এবং দিস ইজ ফার্স্ট টাইম স্যার এই ইন্সপেক্টরদের জন্য কোনো মোটর ভেহিকেল ছিল না, কোনো যে ফ্যাক্টরি লেভেলে ইয়েতে, এবং আজকে আমরা 20টা মোটরসাইকেল আমরা পাচ্ছি। এবং আমার নতুন যে স্যার টিওএনডিতে যেটা আছে, প্রত্যেকের জন্য একটা করে মোটরসাইকেল আছে স্যার। আমরা ধীরে ধীরে পারবো, হয়তো মিরাকেল চেঞ্জ করতে পারবো না, আমরা এইটা বাজেট পেতে স্যার 1 বছর লাগবে হয়তো। বা ইতিমধ্যে অন্যান্য ডোনাররা যারা আছেন এগিয়ে আসতেছেন, আজকে জিআইডেড আসছে 20টা দিচ্ছে, কালকে হয়তো বা অন্য কোনো এজেন্সি আসবে 20টা দেবে বা 50টা দেবে, আমরা নেব স্যার। আমাদের এই কার্যক্রম হয়ে গেছে স্যার। তারপর স্যার অ্যামেন্ডমেন্ট অফ লেবার লর ব্যাপারে অনেকে বলে, এটা আমি আলাপ করব না, এটা অনেক উচ্চারণ হয়েছে, কেন করলাম না করলাম। আরেকটা ইয়ে আছে স্যার, আমাদের মিসিং ওয়ার্কার্স অলরেডি আকাশ সাহেব যেটা বলেছেন স্যার, মিসিং ওয়ার্কার্স এর আইডেন্টিফিকেশন আমরাও আসলে ইয়েতে আছি। এটা দুর্ভাগ্যজনক, ভালো এটা বলা উচিত না স্যার। এই আমরা ওই যে ইনিশিয়াল পর্যায়ে 20,000 টাকা করে জেলা প্রশাসন যেটা দিত, যেটা লাশ বয়ে নিয়ে যাওয়ার জন্য, দেওয়ার পরে এরকম 4টা থেকে 5টা ঘটনাও ঘটেছে স্যার। ওনারা ওই লাশও নিয়েছেন, 20,000 টাকা নিয়েছেন, কিন্তু কিছু দূর গিয়ে স্যার 50 গজ বা 500 গজ দূরে গিয়ে ডেড বডিটা রেখে ওনারা চলে গেছেন স্যার। এইগুলিও স্যার হয়েছে। ওর জন্য অত্যন্ত সতর্কতার সাথে আমাদের কাজগুলি করতে হচ্ছে স্যার। আমাদের যদিও আমরা আইডেন্টিফাইড পেয়েছি স্যার, ডেড বডি পেয়েছি, কিন্তু আইডেন্টিফাইড ডেড বডির মানে দাবিদার হয়ে যাচ্ছে না অনেকে স্যার। এর জন্য স্যার আমরা এই পর্যন্ত 777 জনকে দিতে পেরেছি, এবং 100 ডিএনএ টেস্টে 156 বোধ এসছে। তারপরেও স্যার আমরা ওই উত্তরাধিকারীকে নির্ধারণ করতে গিয়ে 136 বা 38 আমরা এই প্রসেস চলতেছে। এইটা স্যার আমাদের প্রধানমন্ত্রী কার্যালয় থেকে খুব তাড়াতাড়ি দেওয়া হবে। বাকিগুলি আমরা চেষ্টা করতেছি। আমরা সবকিছু আছে স্যার, আইনও আছে, আইনের সাথে সাথে সামাজিক প্রেক্ষাপটও আছে, যে স্যার খালি যদি স্ত্রীকে, খালি যদি স্যার বৃদ্ধ পিতামাতারা হঠাৎ করে স্যার হয়ে যান স্যার। স্যার আমাদের আরেকটা জিনিস স্যার, রানা প্লাজার এই যে আজকে হচ্ছে স্যার, রানা প্লাজার 9 মাস 2 দিনের পরে 2 দিনে আমরা একটা মেয়েটি করেছি। আমাদের বেশ করে আমরা যারা ইয়ের সাথে জড়িত স্যার, আমি লেবার ফরেন সেক্রেটারি এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি স্যার, আগামী এপ্রিলের 24 তারিখ যখন বর্ষপূর্তি হবে, এইখানে আমরা যে জিনিসটা আমরা সরকার থেকেও ভুলি নেই, আপনারাও ভুলেন নেই, এবং যাতে না ভুলা হয় এবং এটাকে এক্সাম্পল সেট করে যদি আমরা আগে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করতে পারি, এটার জন্য এখানে আমরা বর্ষপূর্তি একটা করব। আমরা চিন্তা ভাবনা আছি যে আইএলও ডাইরেক্টর জেনারেলকে আমরা এখানে আনবো, এবং এটার সাথে অন্যান্য স্টেক হোল্ডার, দেশি বিদেশি যারা স্টেক হোল্ডার, প্রয়োজন হলে মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়ে এই অনুষ্ঠানটা উদ্বোধন করিয়ে স্যার আমাদের দায়বদ্ধতার অনেক কিছুই স্যার আমরা চেষ্টা করব যে আমাদের খণ্ডন করার জন্য স্যার। আমাদের আরেকটা বিষয়, এটা নিয়ে ইদানিং বিতর্ক হয়েছে যে কম্পেনসেশন, চ্যারিটি এবং এইগুলি যাতে রিপিটেডলি আলাপ আলোচনা না হয়, আমি অনুরোধ করবো। কম্পেনসেশন ইজ কম্পেনসেশন, চ্যারিটি হয়ে গেছে যে আলাদা, যেভাবে গেছেন কেউ হসপিটালে দিয়ে আসছেন, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন, এইটাকে অনেকে ট্রাই করতেছেন এটা চ্যারিটি হিসাবে ট্রিট করে আবার একটা নতুন রিভিউ করার জন্য। এটা যেন আমাদের যারা এদের সাথে জড়িত আছেন, এটা বেশ হ্যান্ডসাম অ্যামাউন্টে দেওয়া হয়েছে। ইভেন আমি আপনাদের বলতেছি, আহত শ্রমিককে অনেকেই কিন্তু 15 লক্ষ টাকা পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন। এটা আমাদের মিনিমাম কম্পেনসেশন যেটা আমরা নির্ধারণ করেছি যে আকাশ সাহেবের মাধ্যমে, যেটা 14,50,000 টাকা, এইটা থেকেও 50,000 থেকে বৃদ্ধি করা। এইটাকে যদি আবার একদল যদি বলেন যে না, দিস ইজ চ্যারিটি, আমি বলবো আপনাদের সহযোগিতা আমি কামনা করবো স্যার।
আমি স্যার ইতিমধ্যে স্যার আমি ওনাদের কাছ থেকে রানা প্লাজার সাথে এর মধ্যে মুকুল বেগম যেটা স্পেসিফিকলি বলেছেন ওনার পান নেই স্যার, অন্যান্য যারা পেয়েছেন এগুলি আমরা চেক করে দেখবো স্যার। নীলিমা রানী দত্ত উনিও করতে পারেন নাই স্যার, এটা আমরা দেখবো এবং আমি দায়িত্ব নিয়েই কাজ করবো স্যার, যেহেতু স্যার এটা প্রধানমন্ত্রী কার্যালয় থেকে দেওয়া হয়েছে এবং আমি চেষ্টা করতেছি যে প্রধানমন্ত্রী কার্যালয় থেকে কাকে কত দেওয়া হয়েছে এটা একটা স্টেটমেন্ট বের করে এনে স্যার আমরা ওয়েবসাইটে বা যে কোনো একটা এজেন্সির আমরা সিপিডির মাধ্যমে বা আমরা দেবো এবং আমাদের কাছে যে লিস্টটা আছে এইটাও আমি বের করে দিতে চেষ্টা করতেছি। আপনাদের যে আহত নিহত যারা হয়েছেন এইটার উপরে যদি একটা বের করা থাকলে তখন এইটার উপরে কাজ করে কেউ বাকি পড়লো না, আমাদের বললেন যে অমুক বাকি পড়ে গিয়েছিলেন, এটা তো আপডেট করা যায় বা রিপিটেশনে যাতে না হয়। এই স্যার মোটামুটি এইটাই স্যার, আমি আর দীর্ঘায়িত করব না স্যার। আমি অত্যন্ত আমরা সরকার থেকে বিশেষ করে এই রানা প্লাজার ঘটনার পরে অত সিনসিয়ারিটির সাথে কাজ করছি এবং আমার এই কাজের সাথে মালিক নেতৃবৃন্দ এবং সাথে সাথে বিশেষ করে এই ভদ্রলোক এখন নাই স্যার, রায় রমেশ আমার সাথে সরাসরি অতপ্রতভাবে কাজ করছেন। আমরা ওনাকে নিয়েও দেশে বিদেশে ঘুরেছি এবং শ্রমিকের অন্যান্য নেতৃবৃন্দ যে কিছু কাজ মানে অ্যারেস্ট থেকে শুরু করে যেগুলি করা হয়েছে এবং আমার ডিপার্টমেন্টই বোধহয় এই পর্যন্ত সাসপেনশনে আছেন, দুই একজনের হয়তো বা চাকরি যাবে। ইভেন তো এলজির বোধহয় সাভারের ইঞ্জিনিয়ার সাহেব উনি বোধহয় এখনো পর্যন্ত জেলে আছেন, ওনারটা যেহেতু কোর্টে চলে গেছে এটা ডিপার্টমেন্টাল প্রসিজারটা একটু স্থগিত আছে, পরবর্তীতে কার্যক্রম গ্রহণ করা হবে। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সচিব, আমরা অত্যন্ত কৃতজ্ঞ যে আপনি এতক্ষণ আমাদের সাথে ছিলেন। আমরা কন্টিনিউ করব, মাননীয় সচিবকে যেতে হচ্ছে এবং তিনি যে ফলো আপগুলি করবেন বলেছেন আমরা সেগুলো আমরাও দেখব, যে আমরা নাম ইত্যাদি তার কাছে দিয়ে দেব এবং সেটা আমরা পরবর্তীতে এটা মনিটর করব। আমাদের এখানে আরো বেশ কয়েকজন আছেন যাদের কথা আমরা শুনবো। আমি টিপু মুন্সি ভাইকে নিয়ে আসতেছি। হামিদা আপা বেশ কিছুক্ষণ আগে নাম দিয়েছিল, হামিদা আপা আপনাকে অনুরোধ করছি, তারপরে মাননীয় সংসদ সদস্য টিপু মুন্সি ভাইকে দিচ্ছি। ধন্যবাদ। আমি খুব সংক্ষেপে বলবো, দুটো ব্যাপার আছে। একটা ছিল কম্পেনসেশন। আজকে প্রফেসর আকাশ আমাদেরকে এক্সপ্লেন করেছেন কেন কমানো হলো, কিন্তু আমি যেটা পত্রিকায় দেখলাম পরশু দিনের পত্রিকা কি কালকে, যে বিজিএমইএ প্রেশার দিয়েছে 19 লাখ টাকা থেকে 15 লাখ করার জন্য। তো আমার মনে হয় এটা বোধহয় ফেয়ার না, কারণ একজনের জীবন যদি চলে যায় এটা ঠিক না, এটা ঠিক না। সবাই সব দোষ বন্ধ করে আমরা কিভাবে দিয়েছি এটা আমি আইএলও একটা গিয়ে। আচ্ছা, আরেকটা ব্যাপারে আমি ওটা উল্লেখ করতে পারি, ট্রাস্ট ফান্ড নামে একটা $40 মিলিয়ন একটা কথা উঠছে। এখনো পর্যন্ত ওই ট্রাস্ট ফান্ডটা কিছুই হয় নাই, অথচ আমাদের মানে ডাইভার্ট করে দেওয়া হচ্ছে যে ওনারা 4-5টা বায়াসরা নাকি মিলে ট্রাস্ট ফান্ড রেডি করে ফেলছেন, আমাকে খালি আমার সই দেওয়ার জন্যই ব্যতিব্যস্ত করে ফেলেছিলেন। যাই হোক, আমরা সই দিয়েছি, কারণ তারপরেও 1-1.5 মাস হয়েছে। আনফরচুনেট ট্রাস্ট ফান্ডের এখনো হয়নি। এইভাবে বায়াররা আমাদের মাঝে মাঝে মিসগাইড করেন, তুমি বেতন বাড়িয়ে দাও, আমরা বাড়িয়ে দেবো, মালিকদের বেতন বাড়িয়ে দেবো, শ্রমিকদের আমরা কিছু হেল্প করব। এইখানেও দেখা যাচ্ছে যে যখন ডেকে এনে বলি যে এখন কাজ করো, তখন বলেন যে আমার সাথে তো আমি তো এখানে সোল অথরিটি না, আমার সাথে ওই আমার দায়িত্ব হলো যে কতটা শার্ট নেব বা কতটা এইটা, কিন্তু বেতন বাড়ানোর দায়িত্ব তো আমার না, আমার হেডকোয়ার্টারে বলতে হবে। এইটাই হচ্ছে স্যার আমাদের গার্মেন্টস। আচ্ছা, থ্যাংক ইউ। আমি জিজ্ঞেস করতে চাই যে ইউরোপিয়ান অ্যাকর্ড থেকে বলা হচ্ছে, অবশ্য গত মিটিং এ তারা বেশি ব্র্যান্ডরা আসেনি, কিন্তু তবুও তারা যেটা একটা হিসাব দিয়েছিল যে তারা কত পার্সেন্টেজ দিবে, গভর্নমেন্ট বিজিএমইএ কত দিবে, সরকার কত দিবে, এটা কি আমরা রাজি হয়েছে কিনা, মানে সরকার আর বিজিএমই রাজি হয়েছে কিনা। কারণ সেখানে তারা বলেছে যে অ্যাকর্ড ব্র্যান্ড, ইউরোপিয়ান ব্র্যান্ডরা 45% দিবে, বিজিএমইএ অথবা গার্মেন্ট শ্রমিক 18% দিবে, সরকার ভাগটা বোধহয় ছিল 9%। এটা আমি জানতে চাচ্ছি যে এটা আমরা রাজি হয়েছে কিনা, আর এই টাকাটা ওখান থেকে কিভাবে আসবে কম্পেনসেশন ব্যাপারে। এখানে আমার একটা সাজেশন ছিল, আমি জানি না এটা আপনারা অ্যাকসেপ্ট করবেন কিনা, কিন্তু যখন কম্পেনসেশন দেওয়া হয়, বিশেষ করে
যখন একজন শ্রমিক মৃত্যুর শ্রমিক থাকে, তখন আমার মনে হয় ইনহেরিটেন্স আইন ব্যবহার না করে যাদেরকে যারাই শ্রমিকদের উপরে ডিপেন্ডেন্ট ছিলেন, যেমন বেশিরভাগ আমার মনে হয় একজন পুরুষ শ্রমিক যদি থাকে অথবা নারী শ্রমিকও যদি থাকে, তার স্বামী অথবা স্ত্রী তাদের বাচ্চাদের উপরে বেশিরভাগ ডিপেন্ডেন্ট থাকে। কিন্তু আমরা যেটা দেখলাম যে বিশেষ করে স্পেকট্রাম ফ্যাক্টরির পরে যে অনেক সময় যে কম্পেনসেশন এসেছিল, বিশেষ করে বাইরে থেকে 6 লক্ষ টাকা দেওয়া হলো, সেটা দেখা গেল যে পুরোপুরি কয়েক ইনস্টেন্সেস, কয়েক এক্সাম্পলে সেই টাকাটা গেল শ্রমিকের বাবার কাছে, ওর স্ত্রী কিছু পায়নি। তো আমরা যদি ওই ইনহেরিটেন্স আইনের যে ফরম্যাট আছে ওটা যদি ব্যবহার না করি, এগুলো বেশি ফেয়ার হবে যদি স্ত্রী অথবা স্বামী আর তাদের বাচ্চাদেরকে দেওয়া হয়। আরেকটা আমার পয়েন্ট ছিল যে মৌজামের পেপারে ছিল ফ্যাক্টরি ইন্সপেক্টরস ব্যাপারে। আমার এখানে যেটা আমাদের এক্সপিরিয়েন্স হচ্ছে যে আমাদের যে ইনস্টিটিউশনগুলি, বিশেষ করে ফায়ার সার্ভিসেস আর ফ্যাক্টরি ইন্সপেক্টর খুবই দুর্বল, আপনি যেটা বলেছেন। কারণ দেখা যাচ্ছে যে শ্রমিকের যে ফায়ার ইন্সপেক্টররা যারা যায় ইন্সপেকশন করতে, তাদের একটা সম্পর্ক থাকে ফ্যাক্টরি ওনারদের সাথে, তো ঠিক রিপোর্টটা অনেক সময় ঠিকভাবে দেওয়া হয়নি। আর এটা যতই বেশি আপনারা ইনক্রিজ করেন, যতই বেশি 2000 ইন্সপেক্টররা থাকতে পারে, তবুও আমার মনে হয় খুব ভালো করে হয়তো ইন্সপেকশন হবে না। কারণ আমার মনে হয় এটার সাথে আমাদেরকে শ্রমিক আর শ্রমিকদের ইউনিয়নদেরকে ইনভলভ করা উচিত, বিশেষ করে যদি শপ ফ্লোর রিপ্রেজেন্টেশন থাকে। তো যেই শ্রমিকরা ওখানে কাজ করে, ফ্যাক্টরির মধ্যে কাজ করে, তারা নিজেরাই বলতে পারে যে কতটুকু এটা বাস্তবায়িত হচ্ছে, ফায়ার রেগুলেশন অথবা অন্য আইনগুলি, সেফটি রেগুলেশন বাস্তবায়িত হচ্ছে কিনা। আমার জানা মতে আমরা যখন স্পেকট্রাম আর কেটিএস আর তাজরিনের পরে যে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করলাম, সেখানে হাইকোর্ট কিন্তু নির্দেশ দিয়েছিল বিজিএমই কে, ফায়ার সার্ভিসেস ডিপার্টমেন্ট আর লেবার ইন্সপেক্টরকে রিপোর্ট দেওয়ার জন্য। বিজিএমই রিপোর্ট দিয়েছিল আমার মনে হয় 3 মাস কি 6 মাস পরে, কিন্তু ঠিক বাস্তবায়িত পরে যে ইমপ্লিমেন্টেশন করার কথা ছিল সেটা ইমপ্লিমেন্টেশন হয়নি। আর আমি যতটুকু জানি ফায়ার সার্ভিসেস ডিপার্টমেন্ট বোধহয় রিপোর্টই দেয়নি কেটিএস এর পরে। তো এখানে একটা প্রবণতা থাকে কাজ না করার। তো সেই জন্য আমার মনে হয় যারা বেশি ইনভলভ, বিশেষ করে যদি ইউনিয়নসরা থাকে ফ্যাক্টরির মধ্যে, তো তাদের এই দায়িত্ব দেওয়া উচিত যে মনিটরিং টিমের সাথে কাজ করে। থ্যাংক ইউ। ধন্যবাদ বললেন হামিদা হোসেন, আইন সালিশ কেন্দ্রের প্রধান। এখন আমি মাননীয় সংসদ সদস্য টিপু মুন্সিকে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আমাকে বারবার বলা হচ্ছে পার্লামেন্ট সদস্য, আসলে তার চেয়েও বেশি যেটা আমি বলতে চাই যে আমি পোশাক শিল্পের সাথে জড়িত, একসময় বিজিএমইএরও প্রেসিডেন্ট ছিলাম, তো যার জন্য দুটা পরিচয় আসলে এসে গেছে। আমি প্রথমে ধন্যবাদ জানাতে চাই যে প্রতিবেদনটা আমাদের সামনে তুলে ধরেছেন আজকে, যেটা মূল বক্তব্য, সেটা অনেক ডিটেল করেই আমাদের সামনে দিয়েছেন এবং যেটা আমাদের জন্য বেশ সহায়ক হবে জানার এবং এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য। শুরুতেই বলতে চাই, এই লাইটে আমাদের বিজিএমের সভাপতি রয়েছে আতিক সাহেব এখানে উপস্থিত এবং আমাদের কনসার্ন অফিসারও রয়েছে। এই ব্যাপারে যে কিছু সাজেশনমূলক যেগুলো এসছে সেগুলোর ব্যাপারেও আমরা তৎপর হব এবং চেষ্টা করব কাজ করতে। এখানে প্রথমেই বারবার যেটা বলা হয়েছে যে রানা প্লাজা দুর্ঘটনা এবং তারপরে প্রতিশ্রুতির আলোকেই কথাগুলো বলতে, কিন্তু আমি যেটা বলতে চাই তার সাথে একটু আলাদা করেও কিছু কথা বলতে চাই সামান্য সময় নিয়েই। আমাদের মূল যিনি প্রধান অতিথি, উনি তো এই প্রতিশ্রুতি এবং বাস্তবায়নের বিশাল ফিরিস্তি এবং সব কথাই উনি বললেন, যা যা বাকি আছে বা করণীয় সে ব্যাপারেও একটা ধারণা দিলেন আমাদের। আমরা এই দুর্ঘটনার পরে বিজিএমই এবং মাননীয় প্রধানমন্ত্রী একসাথে এবং অন্যান্য সংগঠন সবাই মিলে আমরা চেষ্টা করেছি এবং করেছে যাতে করে যত দূর পারা যায় এই ব্যাপারে চেষ্টা করার। এবং আমরা সবাই জানি যে আমাদের দেশে ইনফ্রাস্ট্রাকচার, সামগ্রিক যে সুবিধা বা যে সীমাবদ্ধতা, সব মিলিয়েই চেষ্টা করা হয়েছে এবং সামরিক বাহিনী দিয়েও এটাকে সেখানে কাজ করানো হয়েছিল। আমাদের যথেষ্ট পরিমাণ ইকুইপমেন্ট নাই, এইসব সীমাবদ্ধতা ছিল, তারপরেও সবাই মিলেই চেষ্টা করা হয়েছে কাজ করার জন্য। শ্রমিক
যারা আমাদের মারা গেছেন তাদের তো আর ফিরিয়ে আনা যায়নি, কিন্তু চেষ্টাটা করা হয়েছিল। পরবর্তী পর্যায়ে বিভিন্ন সাহায্যের কথাও এসছে। আমরা দেখেছি যে আজকে একটু আগে প্রধান যিনি অতিথি ছিলেন তিনিও দিলেন কতগুলো ব্যাপার। আমার মনেও প্রশ্ন জাগে, যেটা আসলে এইখানে তুলে ধরতে চাই যে প্রধানমন্ত্রী ওখান থেকে সাহায্য এসেছে, বিভিন্ন অ্যামাউন্ট বিভিন্ন জনকে দেওয়া হয়েছে। কাউকে বলা হয়েছে 14 লাখ, কাউকে 2 লাখ, 3 লাখ। হয়তো আমার যেটা কথা সেটা হলো যে একটা ধারাবাহিকতা থাকলে পরে ভালো হয়, কেননা যেখানে বলাই হচ্ছে 14,51,000 টাকা, সেখানে 15 লাখ কেউ পাচ্ছে, আবার একজনে 1 টাকাও পাচ্ছে না, বা 1 লাখ পাচ্ছে, 2 লাখ পাচ্ছে। সেটার ব্যাপারে যদি একটা মনিটরিং থাকে তাহলে সবাই বোঝা যাবে যে ফাইনালি যদি একটা অ্যামাউন্ট ঠিক হয় যে এই পরিমাণই দিতে হবে, তাহলে তার সাথে একটা অ্যাডজাস্ট করা যাবে যে কে 5 লাখ দেওয়া হয়েছিল পরে এই পরিমাণটা পাবে। তো সেদিক থেকে আমার মনে হয় সেটা একটু লক্ষ্য করার দরকার। তবে সার্বিক বিবেচনায় আমার মনে হয় যে কাজ চলছে এবং যেভাবে কমিটমেন্ট আসছে, আমার মনে হয় খুব শীঘ্রই যেগুলো বাকি রয়েছে সেটাও একটা সেটেলমেন্ট হবে। আমি শুধু একটা কথা বলতে চাই যে বিপদ আমাদের দেশের জন্য, আমাদের এই পোশাক শিল্পের জন্য হয়ে গেছে, সেই পরিপ্রেক্ষিতে সিপিডির কাছে আমার একটা ছোট্ট অনুরোধ, সেটা হলো যে আমাদের যে আজকে বহির্বিশ্বে যে আমাদের যে প্রচারটা বা আমাদের নামটা যেভাবে এসেছে, সেইটাকে একটু পজিটিভ দিকে নিয়ে আসাও দরকার। কারণ আমরা এত কিছু করছি, যদি সামনের দিকে এগোতে না পারি, আমরা যদি এখানেই থমকে যায় আমাদের সবকিছু, তাহলে কিন্তু এই বিশাল সেক্টরটাকে আমরা ধরে রাখতে পারবো না। আজকে যদিও বলা হচ্ছে, একটু আগেও আমাদের একজন বক্তা বললেন যে অনেক বাজার, অনেক এক্সপোর্ট বেড়েছে, কিন্তু এই মুহূর্তে যদি খবর নিয়ে দেখেন আপনারা, আপনাদের সিপিডি নিজস্বভাবেও খবর নিয়ে দেখতে পারেন, এই মুহূর্তে আমাদের যে অর্ডারের সিচুয়েশন সামনের মাসগুলোতে, সেটা কিন্তু খুব ভালো নয়। এটা আমি বলছি বলে নয়, আপনারা নিজস্বভাবে খবর নিয়ে দেখতে পারেন, যেটা আসলে লক্ষ্য করার দরকার। এই ইসের পরে, এই দুর্ঘটনার পরে যেভাবে চাপ আসছে ফ্যাক্টরিগুলোকে কমপ্লায়েন করার জন্য, হঠাৎ করে কিন্তু সব ফ্যাক্টরিগুলো এটা নিতে পারবে না। সেই জন্য এটাকে একটা সহনীয় অবস্থায় নিয়ে আসতে হবে। আমাদের রহমান সাহেব যে আমাদের ফায়ার ডিপার্টমেন্টকে জিজ্ঞেস করলেন, একটা কথা বলি, সেটা হলো যেমন এখন একটা লাইসেন্স ইস্যু করা একটা ফ্যাক্টরির জন্য, ফায়ার লাইসেন্স ছাড়া কোনো বায়ার কাজ দেবে না। সেই ফায়ার লাইসেন্সটা পেতে হলে কি কি করতে হবে সেটা কিন্তু ফায়ার ডিপার্টমেন্ট আমাদেরকে একেবারে লিখে দিচ্ছে, এবং সেগুলো যদি ঠিক করা না হয় তাহলে কোনো প্রথমেই একটা বায়ার যে অডিট করতে আসবে, প্রথমে দেখবে ফায়ার লাইসেন্স আছে কিনা, ফায়ার লাইসেন্সে কি কি করা হয়েছে সব কিছু দেখবে। অতএব বাধ্যবাধকতা রয়েছে ফায়ার ডিপার্টমেন্টের, এবং তারা লাইসেন্সই ইস্যু করেন অনেক ক্ষেত্রে যদি সেই সব ক্রাইটেরিয়াগুলো ফুলফিল না করা হয়। অতএব সেদিকেও কিন্তু যথেষ্ট আমরা সাফার করছি, কিন্তু তারপরে মানুষের জীবন, সেদিকে লক্ষ্য রেখে আমাদেরকে যে কোনোভাবে কমপ্লাইন করতে হবে। তো আমার যেটা সিপিডির কাছে যেটা অনুরোধ, এবং আজকে এখানে অনেক শুভানুদ্বী রয়েছেন, আমাদের বিশাল সেক্টর, প্রায় 40-45 লক্ষ শ্রমিক কাজ করে, এমনভাবে আমাদের আগানো দরকার যাতে আমাদের এই ট্রেডটাও টিকিয়ে রাখতে পারি, আমাদেরকে এইসব শ্রমিকদের স্বার্থও আমরা রক্ষা করতে পারি। পাশাপাশি আমরা যারা ক্ষতিগ্রস্ত রানা প্লাজায় হয়েছে, এই ব্যাপারে সবাই মিলে সিপিডি, আমাদের বিজিএমই এবং সরকার এবং শ্রমিক সংগঠন, এই 4টা পক্ষ, সিপিডি যেহেতু এই ব্যাপারে অনেক গভীরে ঢুকে কাজ করে বলেই তার কথা বারবার বলছি, এবং কাজ করছে তারা সবাই মিলে যদি আমরা একসাথে কাজ করে এই রানা প্লাজার দুর্ঘটনা এবং ক্ষতিগ্রস্ত যারা হয়েছে তাদের একটা ব্যবস্থা প্রপারলি যেন হয়, এবং সামনের দিকে আমরা যেন একটা পজিটিভ দিকে নিয়ে যেতে পারি, এটি আমার সাজেশন। আর এর বাইরে ছোট্ট একটা সাবমিশন আছে, যদিও এর সাথে কোনো রিলেশনশিপ নাই, যে একজন মহিলা শ্রমিক বলল তার মেয়ের কথা, এখানে সরকারি টাকা কবে পাবে, হয়তো পাবে কবে জানি না। আমি ব্যক্তিগতভাবে যেহেতু এখানে এসেছি আজকে, আমি ওই পরিবারের জন্য, ওই মেয়েটার পড়াশোনার জন্য, যতদিন ও পড়াশোনা করতে চায় প্রতি মাসে 5,000 করে টাকা দেবো, যতদিন পর্যন্ত পড়তে চায়। এটা আমার ব্যক্তিগত, এর সাথে কোনো রিলেট নেই। সাথে ধন্যবাদ সবাইকে। আপনাকে আন্তরিক ধন্যবাদ। আমরা 1:40 এখন বাজে, আমরা 2টোর মধ্যে শেষ করতে চাচ্ছি অবশ্যই। আমাদের আরো কয়েকজন আছেন, আমি এখন নাজমা আক্তারকে অনুরোধ করছি, তারপরে আমাদের এখানে চিফ ইঞ্জিনিয়ার রাজুক ইমদাদুল ইসলাম সাহেবকে আছেন। উনি ছিলেন কিছুক্ষণ আগ পর্যন্ত, উনি চলে গেছেন। আমি রাজুকের অথরাইজ অফিসার, আমি আছি এখন। আচ্ছা, তাহলে ওনার পরে, নাজমার পরে আপনি কিছু যদি বলেন। থ্যাংক ইউ, ধন্যবাদ। হ্যাঁ, আমি আসলে বেশি কিছু বলবো না। আমাদের যেটা হয়েছে বিষয়টা, যে আমাদের আইনের যে ক্ষতিপূরণ আইনটা, এটা একটা পরিবর্তন করা দরকার। এই 1 লক্ষ টাকা বা 1,20,000 এই জটিল জায়গা থেকে বেরিয়ে আসতে হবে, কারণ এই কারণেই কিন্তু দুর্ঘটনাগুলো বেশি ঘটে। এটা আমাদের, আর যেটা সজীব সাহেব চলে গেছেন, চ্যারিটি অবশ্যই বলবো, কারণ এখানে ক্ষতিপূরণ কে দিবে?
মালিক দিবে, সরকার দিবে, বায়ার দিবে। আর সাধারণ মানুষ যেটা দিচ্ছে ওইটা অবশ্যই চ্যারিটিতে, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হোক আর যেখানে হোক, এই বিষয়গুলো আমাদেরকে দেখতে হবে। এইখানে আরেকটা বিষয় হলো যেটা, যে আইনের কিছু পরিবর্তন অবশ্যই আনতে হবে। তো এখন যে অ্যাকর্ড আর অ্যালায়েন্স যারা আসছে, আমরা হয়তো রানা প্লাজার এই যে নিশ্চিন্তপুরে বা সাভারে গেলে এই কান্না, এই হতাশা আমরা প্রতিনিয়তই দেখি এবং প্রতিনিয়তই জানি, কিন্তু এর ভিতরেও কিছু ঘটনা ঘটতেছে, সেইগুলো আমরা আপনাদেরকে জানাতে চেষ্টা করতেছি। যে অ্যালায়েন্সের একটা নিয়মই হয়ে গেছে যে শেয়ার বিল্ডিং এ তারা করতে পারবে না, আর অ্যাকর্ডে ওই রকম নাই, কিন্তু বায়াররা এই বিষয়গুলা করতেছে। তো সেই ক্ষেত্রে আমরা আজকে প্রশ্ন তুলতে চাই, হামিম গ্রুপে, তারপরে ফকিরে, চৌধুরী নিটোয়ার, এগুলা তো শেয়ার বিল্ডিং ছিল না, এখানে তো বড় বড় দুর্ঘটনাগুলা ঘটছিল। আমরা নিরাপদ একটা কর্মস্থল চাই, কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের অনেকগুলা ফ্যাক্টরিতে আমাদের এই শেয়ার বিল্ডিং এর কারণে মাঝারি শিল্পের যে কারখানাগুলো বন্ধ হয়ে যাচ্ছে, এবং এইখানে সবচাইতে শ্রমিকরা যেটা এফেক্টেড হচ্ছে, যারা একটা এলাকায় 10 বছর 12 বছর কাজ করার পর তাদের বাচ্চা কাচ্চা সন্তানদের স্কুলে বা বিভিন্ন সুযোগ সুবিধা যেটা, সেইটাও এখন তারা একটা সমস্যার দিকে পড়ে যাচ্ছে। আজকে একটা ফ্যাক্টরি লিবার্টি নামে আপনারা সবাই শুনছেন, যেই ফ্যাক্টরিটা নিয়ে সারা বিশ্বে একটা তোলপাড় হয়েছিল, যে এই ফ্যাক্টরির জন্য কম্পেনসেট করা হবে, এই ফ্যাক্টরিকে টাকা দিবে, ফ্যাক্টরিকে নতুন করে বিল্ড করা হবে, সবকিছুর পরে দেখা যাচ্ছে যে সেই ফ্যাক্টরি কি হলো, সেইটা বন্ধই হয়ে গেল। অক্টোবর মাসে ঈদের সময় সেপ্টেম্বরের বেতন হিসাবে মাত্র 1500 টাকা পাইছে, কিন্তু চাকরি সমাপ্ত করতে হলে যে আইন, নিয়ম, নীতি, শৃঙ্খলাগুলা লাগে, সেখানে কিন্তু কোনো শ্রমিক সেই ক্ষতিপূরণ পায় নাই এবং কারখানা হয় নাই। তো অ্যাকর্ড করা, এখন ওই যে ঝড়ে বগ মরছে, ফকিরের কেরামতি বাড়ার মতো অ্যাকর্ড অ্যালায়েন্স হয়েছে, মানুষের চাকরি হয়েছে, ইন্সপেক্টররা টাকা পাবে, অমুক পদোন্নতি হচ্ছে, কিন্তু আমার শ্রমিক তো বেকার হচ্ছে, আমার শ্রমিকের ক্ষতিপূরণ সঠিকভাবে পাচ্ছে না। এই বিষয়গুলো আপনারা আপনাদের এই রিপোর্টে তুলে ধরবেন, কারণ এই অ্যাকর্ড অ্যালায়েন্স আমরা নিরাপদ কর্মস্থল চাই, কিন্তু এখন এই শেয়ারের অজুহাত দেখায় বায়াররা এখান থেকে নিয়ে যাচ্ছে, আবার বড় বড় মালিকগুলোকে এই কাজগুলো দিবে, আবার সাবকন্ট্রাক্ট ফ্যাক্টরি গিয়ে শ্রমিকরা আরো খারাপ পরিবেশ হচ্ছে। তো এইগুলা বাদ দিয়ে আর মালিকদেরকে বলবো, যারা দায়িত্বশীল ট্রেড ইউনিয়ন লিডার বা ইউনিয়ন করতে দেন, মানুষকে বিশ্বাস করেন, তাহলে ঐক্যবদ্ধভাবে আপনাদের সাথে আমরা আন্দোলনগুলো করতে পারবো। কারণ আমাদেরকে আপনারা খালি ব্যবহারের সময় ব্যবহার করবেন, সেটা না করে সত্যিকারের আমাদেরকে বিশ্বাস করেন এবং ঐক্যবদ্ধভাবে কাজ করেন, তাহলে এই বিদেশি এত যে পরিকল্পনা হচ্ছে এই দেশের উপরে বাস্তবায়ন হচ্ছে, সেইগুলো আর হবে না। ধন্যবাদ। ধন্যবাদ নাজমা, আমাদের শ্রমিক ভাই বোনদের বক্তব্য উপস্থাপনের জন্য। আমরা শেষ পর্যায়ে চলে আসছি। এখন আমি রাজুকের প্রতিনিধিকে বলবো, তারপরে আমি বিজেএম এর সদ্য যে সাবেক বিজেএম এর প্রধান মহিউদ্দিন আহমেদ, ওনাকে বলবো, আর্কিটেক্ট মোবাশ্বের ভাই কি বলবেন না, আর আমাদের অ্যাকর্ডের যিনি এখানে আছেন রব ওয়েজ, তিনি কিছু বক্তব্য দিতে চাচ্ছিলেন। রব, a bit later, I will call you. জি, আচ্ছা, ঠিক আছে, ওকে, ঠিক আছে, কাইন্ডলি। জি, তারপর আমি ডক্টর দেবপ্রিয়কে আনবো। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমার নাম পারভেজ খাদেম, আমি রাজুকের অথরাইজ অফিসার। আমি প্রথমেই সিপিডি এবং সহযোগী প্রতিষ্ঠানকে সকলকে ধন্যবাদ জানাবো, রাজুককে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। বিষয়টি হচ্ছে রানা প্লাজা দুর্ঘটনা এবং পরবর্তী পদক্ষেপ সমূহ। তা এটার ব্যাপারে জাস্ট ছোট করে বলতে চাই এটাই, যে আমরা দুর্ঘটনাটা ঘটবার পর রাজুকের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আমি নিজেও ছিলাম সেই তদন্ত কমিটির একজন সদস্য হিসেবে, এবং আমরা তদন্ত প্রতিবেদন দাখিল করেছি, যেটা মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে, এবং মন্ত্রণালয় এটার উপর পরবর্তী পদক্ষেপ নিচ্ছেন। আর রানা প্লাজা পরবর্তী যে পদক্ষেপগুলো রাজুকের পক্ষ থেকে নেওয়া হয়েছে, তার মধ্যে একটি হচ্ছে যে আমরা বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরি পরিদর্শন কার্যক্রম শুরু করেছি, চলছে এটা। গত কিছুদিন হয়তো রাজনৈতিক পরিস্থিতির কারণে আমরা ওইভাবে পরিদর্শন করতে পারিনি, তবে তার আগ পর্যন্ত আমাদের কার্যক্রমটা আমরা চালিয়ে গেছি, এখন আবার চালাবো ইনশাল্লাহ। এবং আমরা ওখানে পরিদর্শনের কার্যক্রমে আমরা সহযোগিতা পাচ্ছি বিজিএম এর পক্ষ থেকে এবং বুয়েটের কাছ থেকে। আমরা আমাদের রিপোর্টগুলো বুয়েটকে পাঠাচ্ছি, বিজিএম এর কাছে পাঠাচ্ছি, যেসব ভবনকে আমরা আমাদের প্রাথমিক পরিদর্শনে মনে করছি যে ঝুঁকিপূর্ণ বা এগুলোর উপর আরেকটু বেশি ইনভেস্টিগেশন হওয়া প্রয়োজন, এগুলো স্ট্রাকচারাল সেফটি এবং অন্যান্য বিষয়গুলো নিয়ে, সেগুলোর রিপোর্ট আমরা পাঠাচ্ছি বুয়েটের কাছে এবং বিজিএম এর কাছে, যাতে ফার্দার আরো ইনভেস্টিগেশন করা হয়। আর এই ব্যাপারে আরেকটা জিনিস আমি যোগ করতে চাই, যে আমার পার্সোনাল ভিজিটে আমি যেটা লক্ষ্য করেছি, যে এখন গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে
অনেক বেশি সচেতন মনে হয়েছে আমাদের ভিজিট করবার সময় মালিক পক্ষ এবং সকলকেই, এবং তারা তাদের সামগ্রিক কমপ্লায়েন্স মিট আপ করবার জন্য প্রাণান্ত চেষ্টা করছেন বলে আমাদের ভিজিটে মনে হয়েছে। আর তবে তদন্ত কার্যক্রমের ব্যাপারে দুটো বিষয় আমি একটু সংক্ষেপে বলতে চাই, যে কোনো দুর্ঘটনা ঘটবার পরই দেখা যায় যে তদন্ত কমিটি গঠন করে দেওয়া হয় এবং তাদেরকে খুব স্বল্প সময় বেঁধে দেওয়া হয় যে 3 দিন 7 দিনের মধ্যে কার্যক্রমটা সম্পন্ন করবার জন্য। এই তদন্ত রানা প্লাজার দুর্ঘটনা তদন্ত করতে গিয়ে যেটা মনে হয়েছে যে প্রথমে যে জিনিসটা আমরা লক্ষ্য করছি যে প্রথমে মানুষ উদ্ধার কার্যক্রম চলছে, ওইরকম একটা মুহূর্তে দুর্ঘটনার স্থলে গিয়ে তদন্ত কার্যক্রম চালানোটা খুব একটু ডিফিকাল্ট বিষয় থাকে, কারণ তখন জীবিত এবং মৃত মানুষদের বের করার কার্যক্রম চলছে। আবার পরবর্তীতে যখন এটা জীবিত উদ্ধার কার্যক্রম শেষ হলো তখন দেখা গেল যে ডেমোলিশ বিল্ডিং এর ডেব্রিসটা সরানোর কার্যক্রম চলছে। সো এই ধরনের তদন্ত কার্যক্রম পরিচালনা করবার জন্য এটারও একটা ট্রেনিং প্রয়োজন আছে বলে মনে হয়েছে, এবং তার উপরও বোধহয় ট্রেন আপ করা দরকার আমাদের প্রতিষ্ঠানগুলোকে। এবং সর্বশেষে এটা বলবো যে তদন্ত কার্যক্রমে চলবার সময় দেখেছে যে আম জনতা যেভাবে প্রথমে এগিয়ে গিয়েছেন দুর্ঘটনা কবলিত স্থানে উদ্ধার কার্যক্রম পরিচালনা করতে গিয়েছেন, এবং তার পরপরই বিভিন্ন এজেন্সিগুলো এসছে, সরকারি মেকানিজম এসছে, জড়িত হয়ে পড়েছেন, সবাই স্বতঃস্ফূর্তভাবে গিয়েছেন। বাট এখানকাও মনে হচ্ছে যে একটা কোঅর্ডিনেটেড এফোর্ট এবং প্রয়োজন, অনেক জায়গায় খুব বেশি সাপোর্ট চলে যাচ্ছে, আরেক জায়গায় যাচ্ছে না। সো এগুলির উপরে বোধহয় আমাদের একটা প্রিপারেডনেস আরেকটু ডেভেলপ করার প্রয়োজন মনে হয়েছে। থ্যাংক ইউ। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য এবং ইউজফুল সাজেশনের জন্য। মহিউদ্দিন আহমেদ, জনাব মহিউদ্দিন আহমেদ, সাবেক সভাপতি বিজেএমএ। মহিউদ্দিন ভাই, আসসালামু আলাইকুম। প্রথমেই আমি ধন্যবাদ জানাতে চাই সিপিডি এবং ডক্টর মোয়াজ্জেমকে একটা তথ্যবহুল এই রিসার্চ করার জন্য, এবং এর থেকে আমরা অনেক ধরনের দিক নির্দেশনা পেয়েছি। দু একটি বিষয় এখানে সংযুক্ত করে আমি একদম টু দি পয়েন্টে বলতে চাই যে যেসব ফ্যাক্টরিগুলো অ্যাকর্ড অ্যালায়েন্সের আওতাভুক্ত হয়েছে, এর বাইরে যে ফ্যাক্টরিগুলো আছে এদের কি হবে ডক্টর মোয়াজ্জেম এখানে তুলে ধরেছেন। কিন্তু আমরা এর সাথে যুক্ত করতে চাই যে 800 ফ্যাক্টরি, এই 800 ফ্যাক্টরি শুধু যারা বিজিএমই এবং বিকেএমই এর মেম্বার নয়, কিন্তু তাদের ওইখানে যদি দুর্ঘটনা ঘটে সেটিও কিন্তু পত্রিকাতে বা ইন্টারন্যাশনাল ট্রিটেড হবে যে গার্মেন্টস ফ্যাক্টরিতে ঘটনা ঘটেছে এবং সেইটার দায় কে নেবে। এই বিষয়টা আমি সমস্ত বক্তা এবং সকলের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে আজকে দেশের সার্বিক পরিস্থিতি, বাংলাদেশের প্রেক্ষাপটে আলোচনাগুলো হওয়া উচিত। আমরা আজকে এখানে যে বসে আছি, এই রুম ওয়ান অফ দ্য বেস্ট বিল্ডিং ইন ঢাকা সিটি, এখানে স্থপতি মুবাশশির সাহেব আছেন। এই বিল্ডিংয়ে আমি একটু আগে আমার ওয়াশরুমে আমি ব্যবহার করতে গেলাম, একটি মাত্র দরজা এখানে। আজকে যদি এখানে আগুন লাগে, হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন? দিস ইজ দ্য রিয়েলিটি অফ দ্য কান্ট্রি। এটাকে আমাদের বিবেচনায় নেওয়া উচিত, এবং সেই বিবেচনা থেকে যদি আমরা এটার উত্তরণের পথ খুঁজি তাহলে আমরা সঠিক জায়গায় পৌঁছাতে পারবো বলে আমরা বিশ্বাস করি। এখানে আরও উঠে এসছে উদ্ধারকর্মীদের বিষয়গুলো, এটা অত্যন্ত একটি সহায়ক সাজেশনস বলেই আমরা ধরে নিচ্ছি, তাদের বিষয়টিকে আমাদের বিবেচনায় নেওয়া উচিত। এখানে আমি ডক্টর রেহমান সুবহান অত্যন্ত শ্রদ্ধেয়, উনি বলেছেন যে আজকে এই যে আমরা যে কাজগুলো করছি রানা প্লাজাকে নিয়ে, যেটা উই শুড নট বি ট্রিটেড অ্যাজ এ নিউজ মিডিয়া অফ নিউজ। আমি এই বিষয়টির সাথে আরও সংযুক্ত করতে চাই যে রিসার্চ ফার্মগুলো সহ যারা এর সাথে সংশ্লিষ্ট কাজ করছেন, এটাকে একটা বাণিজ্যিক বিষয় না ধরে সত্যিকার সহায়ক ভূমিকা, যেমন আমাদের এখানে যারা এনেছেন, যে বিদেশি অনেক ফান্ড এখানে আসছে এবং তারা বিভিন্ন রিহ্যাবিলিটেশনের নামে, লিঙ্গ পরিবর্তনের নামে বা তাদের ট্রিটমেন্টের নামে এখানে পয়সা ব্যবহার করছে। সেই পয়সাগুলো সঠিকভাবে ব্যবহৃত হচ্ছে কিনা সমন্বিতভাবে সরকার এ ব্যাপারে তীক্ষ্ণ দৃষ্টি রাখা উচিত বলে আমি মনে করি। আমাদের
এখন যে চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জে আমরা অ্যালায়েন্স, অ্যাকর্ড এবং কম্প্যাক্টের সাথে কাজ করছি। সরকার আমাদের সাথে এই বিষয়ে অত্যন্ত সহায়কভাবে কাজ করে যাচ্ছেন। আমরা মনে করি এই দেশ আমাদের, এ দেশের প্রেক্ষাপটে আমাদের অনেক সীমাবদ্ধতা আছে, রাজুকের সীমাবদ্ধতা আছে, স্থানীয় পর্যায়ের যারা অথরিটি প্ল্যানগুলো পাশ করেন সেখানে সীমাবদ্ধতা আছে। সেগুলোকে স্ট্রেনথেন করার জন্য সরকার এবং আমাদের স্থপতি অ্যাসোসিয়েশন, বুয়েট সহ সকলে আমরা চেষ্টা করছি। এই ব্যাপারে আমরা ঐক্যমতে আসতে পেরেছি যে উই ডোন্ট ওয়ান্ট টু সি এনি মোর তাজরিন অ্যান্ড রানা প্লাজা ইনসিডেন্ট। এটা বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আপনাদের সবাইকে। ধন্যবাদ জনাব মহিউদ্দিন। আপনি যদি খুবই সংক্ষেপে যদি কাইন্ডলি। আসসালামু আলাইকুম, আমার নাম আব্দুল মান্নান মিয়া, আমি বাংলাদেশ টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট। বাংলাদেশ টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশন গার্মেন্টসের একটা সহায়ক ইন্ডাস্ট্রি। আমাদের স্পিনিং, উইভিং এবং ডাইং ফিনিশিং। যদি গার্মেন্টস যদি খারাপ থাকে তখন আমরাও খারাপ থাকি। সিপিডি আজকে যেই অনুষ্ঠানের এই আলোচনা অনুষ্ঠানের করেছে তার জন্য আমি সিপিডিকে ধন্যবাদ জানাই। সিপিডির সমস্ত অনুষ্ঠানগুলো আমি দেখি, সেগুলো তথ্যভিত্তিক, কিন্তু ইন্ডাস্ট্রির ব্যাপারে আমার মনে হয় যদি কোনো দেন, সিপিডি যদি কোনো দেয়, তথ্য দেয়, আমার মনে হয় বিজিএমএ, বিকেএমএ, বিটিএমএ থেকে আলাপ করে জেনে, অথবা তার লোক যে একটা করে ইন্সপেকশন করে যেন এই তথ্যটা দেন আর কি। আমরা সিপিডিকে জাতির বিবেক মনে করি, অতএব সিপিডি আরো ভালো করুক। এখানে অনেক লোক আছে, গণ্যমান্য লোক আছে যারা সব সময় কথা বলে। অতএব আমার সবচেয়ে ভালো লেগেছে ওই মেয়েটা যে পরিশেষে বলেছে যে আসুন আমরা শ্রমিক এবং মালিক একসাথে কাজ করি। এটাই যদি করতে পারি তাহলে দেশে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হবে, নাইলে হবে না। অতএব এটাকে এগিয়ে নিতে হলে প্রচারও লাগবে আমাদের প্রাইম মিনিস্টারের কাছে। আরে একটা কথা আমি বলবো যে আমার কাছে তো কোনো সঠিক তথ্য নাই, যেটা বেসিক তথ্য নাই। কয়জন লোক মারা গেছে, কতজন লোকের অঙ্গহানি হয়েছে, কি হয়েছে, এটাকে আগে ডিটারমাইন করতে হবে। ডিটারমাইন করতে হলে ওই যে মালিকগুলো আছে, ওই মালিকগুলোকে ছেড়ে দিতে হবে যারা জেলে আছে। গার্মেন্টসের মালিক, আমি বিল্ডিং এর মালিক কথা বলি না, যদি ছেড়ে না দেন ঠিক আছে, তাকে দেন, পেরোলে মুক্তি দেন। মুক্তি দিলে তাদের যদি আপনি ডাকেন, ওই মালিকগুলো তো কিছু করে নাই, ওই মালিকগুলোর কোনো দোষ নাই। কারণ ওই দিন ছিল, ওই কি বলে হরতাল ছিল, ওরা কাজ করতে চায় নাই, জোর করে কাজ করানো হয়েছে। অতএব ওই মালিকগুলোকে যদি আপনি নিয়ে আসেন, নিয়ে আসলে পুরো তথ্য, তারা জেলে আছে, আমি বলেছি জেলে আছে, যদি আপনি একবারে না ছাড়েন তাহলে তাকে দেন, বেল দেন তাকে। তাও যদি না করেন, আপনারা তাদের কি করেন, পেরোলে মুক্তি দিয়ে এই তথ্যগুলো বের করেন। তথ্যগুলো বের করলে আজকে 8 মাস বিগত হয়েছে, এই কোনো কিছু এখনো আমরা হজবরলের মধ্যে আছি। আমাদের কাছে কিন্তু মেইন তথ্যটা নাই, আসল তথ্যটা নাই। অতএব আমরা হজবরলের মধ্যে। ওই মেয়েটা 12 লাখ টাকা পেয়েছে, কম না তো, কাছাকাছি আছে, আরেকটা মেয়ে পায় নাই। তাহলে এই যে ডিসক্রিমিনেশনটা, এটাকে ঠিক করতে হলে আপনি ওই মালিকদের নিয়ে আসেন, নিয়ে এসে তাদের কাছে সমস্ত কাগজপত্র আছে। আর এই যে ধ্বংসস্তূপ, এটার কতদিন রাখবেন আপনারা এটাকে এন্টিক হিসাবে রাখবেন, পৃথিবীকে দেখাবেন, আরো গন্ডগোল বাড়বে। ওইটা দেখলেই গার্মেন্টসের শ্রমিকরা হয়ে যায়, গরম হয়ে যায়। ওটা সরিয়ে দেন। সরিয়ে দিলে দেখেন একজন কিরকম শিক্ষা নাই কিন্তু তার, সে বলেছে কোন অংশ ডিএনএ করলে কি পাওয়া যাবে, তার পাওয়া যাবে। অতএব ওরাও কিন্তু শিক্ষা না থাকলেও ওদের মধ্যে আছে, অভিজ্ঞতার আলোকে ওরা বলেছে। থ্যাংক ইউ। ধন্যবাদ আপনার সাজেশনের জন্য এবং সিপিডির প্রতি আপনার যে আস্থা প্রকাশ করেছেন সেটার জন্য ধন্যবাদ। আমরা একেবারেই শেষে চলে এসেছি। এখন অনেকের নাম আছে, আমি সবাইকে দিতে পারবো না। বিকেএম এর জনাব হাতেম কি আছেন?
জি, আপনি যদি কাইন্ডলি বলেন, তারপরে আমি বিলসের জনাব সুলতানকে আনবো এবং তারপরে অ্যাকর্ডের জনাব রব ওয়েজ উনি বলতে চেয়েছেন এবং তারপর আমরা শেষ করতে হবে। ধন্যবাদ সম্মানিত চেয়ার এবং উপস্থিত সুধীবৃন্দ। আমি প্রথমেই সিপিডি এবং ডক্টর গোলাম মোয়াজ্জেমকে ধন্যবাদ জানাই বিকেএমইর পক্ষ থেকে। পাশাপাশি আমি একটু মোয়াজ্জেমের দৃষ্টি আকর্ষণ করব যে এই প্রতিবেদনটা তৈরি করার কালে যেটা আমাদের সচিব মহোদয় বলেছেন যে আমরা যারা সংশ্লিষ্ট ছিলাম, মানে আফটার রানা প্লাজা আমরা বিভিন্ন রকমের রিফর্মের মধ্যে যারা আমরা সংশ্লিষ্ট ছিলাম, আমার মনে হয় সকলের আপনি মতামত বা সকলের সাথে কথা বলেছেন কিনা যায় না, যদি যেমন আমার সাথে কথা বলেননি, কারণ আমি কিন্তু ওই রানা প্লাজা ইনসিডেন্টের পর আমাদের একটা বিকেএমের একটা গ্রুপ নিয়ে বিভিন্ন কর্মকাণ্ডের সাথে সরাসরি সম্পৃক্ত ছিলাম। তো আমার মনে হয় এটা ওয়েবসাইটে আপনারা প্রকাশ করার আগে যেটা শিপার সাহেব বলেছেন যে যদি আপনি একটু আবার আমাদের সাথে একটু কথা বলে কোথাও কোথাও যদি কারেকশন লাগে সেটা করে এরপর ওয়েবসাইটে দিলে আমার মনে হয় আমাদের ইমেজের কিছুটা হয়তো আরো আমরা বৃদ্ধি পাবে। আমি ধন্যবাদ জানাই নাজমাকে। আমাদের এক শ্রমিক নেতা ভাই বলেছেন যে গার্মেন্টস বন্ধ হয়ে যাবে না, আবার নাজমা আক্তার সেটা বলেছেন যে না বন্ধ হয়ে গেছে এবং অনেকের কর্মচ্যুত হয়েছে। তো ওনারা এটা এখানেই প্রমাণিত হচ্ছে যে শুধু তার বক্তব্যই নয়। আমি স্পেসিফিক্যালি দু একটা উদাহরণ দেই। নারায়ণগঞ্জে গত ডিসেম্বর মানে নভেম্বরের 30 তারিখ থেকে ডিসেম্বরের 15 তারিখের মধ্যে আপনারা পত্রিকাও দেখেছেন 8টা ফ্যাক্টরি কিন্তু বন্ধ হয়েছে এবং এর মধ্যে 6035 জন শ্রমিক কর্মচ্যুত হয়েছে। তো এগুলি কিন্তু এই বিভিন্ন সময় কিন্তু, এবং আপনি দেখেন যে বিকেএমইর যদি আপনি দেখেন এই মুহূর্তে মেম্বারশিপ সংখ্যা, রেজিস্টার্ড মেম্বারশিপ সংখ্যা 7000-এর উপরে, কিন্তু বাস্তবে কর্মরত রয়েছে ম্যাক্সিমাম 3 থেকে 3500। আমার মনে হয় না 3500-এর বেশি হবে। তো সুতরাং তাহলে বাকিগুলি গেল কোথায়? বিভিন্ন সময়ে কিন্তু বিভিন্ন কারণে এগুলি বন্ধ হয়েছে। এবং আজকে যেটা আরেকটা যেটা উনি বলেছেন বাবুল আক্তার সাহেব যে মাইন্ড পরিবর্তন করা দরকার, আমি বিনীতভাবে ওনাকে অনুরোধ করব যে দেখেন আজ থেকে যদি 10 বছর আগের কথা চিন্তা করেন, আমরা কিন্তু কোনো শ্রমিক নেতাদের সাথে কখনো ওই সময় মিটিং করি নাই, কিন্তু এখন কিন্তু শ্রমিক নেতা থেকে শুরু করে বিভিন্ন রকমের স্টেক হোল্ডার এবং যারা যারা সংশ্লিষ্ট সকলের সাথে আমরা প্রতিনিয়ত বসছি, কথা বলছি, মতামত দিচ্ছি। এবং যেটা আমাদের সম্মানিত রাজুকের উনি যেটা বললেন যে ইনভেস্টিগেশন যিনি দেখেছেন উনিও সেটা বলেছেন যে এখন কিন্তু মালিকদের মধ্যে এই সচেতনতা বৃদ্ধি হয়েছে এবং আমরা যেটা চাই যে বিশেষ করে রানা প্লাজা দুর্ঘটনার পর আমরা কিন্তু এখান থেকে বেরিয়ে আসতে চাই। আমরা আমাদের সেই ইমেজ সংকট কাটিয়ে একটা আন্তর্জাতিক পর্যায়ে যাতে আমরা সাস্টেইনেবল ইন্ডাস্ট্রি বাংলাদেশে গড়ে তুলতে পারি সে ব্যাপারে আমরা কিন্তু সকলে মানে সিরিয়াসলি সম্পৃক্ত হয়েছি এবং যেখানে যেখানে যা কিছু করা দরকার আমরা সিরিয়াসলি কিন্তু সেগুলি করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। পাশাপাশি আমাদের আকাশ স্যার যেটা বলেছেন যে একটা আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডে ক্ষতিপূরণ নির্ণয়ের কথা বলেছেন, এই আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডটা কি? এটা মহিউদ্দিন ভাই বলেছেন যে বাংলাদেশে বসে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড যদি আমরা বিবেচনায় নেই বা চিন্তা করি তাহলে কিন্তু হবে না, বাংলাদেশের প্রেক্ষাপটেই এটাকে নিতে হবে। আপনারা জানেন যে শ্রম আইনে আপনার এই সর্বশেষ আমরা এইবার যেটা অ্যামেন্ডমেন্ট হলো তার আগ পর্যন্ত কিন্তু মাত্র একটা শ্রমিক মারা গেলে 20,000 টাকা দেওয়ার বিধান ছিল। সেখানে আমরা বিকেএমই এবং বিজিএমই আমরা কিন্তু আমাদের নিজস্ব যে গঠনতন্ত্রে আমরা বাধ্যতামূলকভাবে আরো আগে থেকে 1 লক্ষ টাকা করেছিলাম এবং 2013 সালের রানা প্লাজা ইনসিডেন্টের আগেই কিন্তু বিকেএমই জীবন বীমার সাথে চুক্তি করে সেটাকে 2 লক্ষ টাকা উন্নীত করেছে যে গ্রুপ বীমার যে মৃত্যুজনিত ক্ষতিপূরণ। তো এইগুলিকে যদি আজকে যেটা আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড ওনারা 14 বা 15 লক্ষ করেছেন এটা পার্টিকুলারলি রানা প্লাজার ব্যাপারে, বাট এটা যেন এরকম না হয়ে যায় যে এইটা একটা ইনস্ট্যান্ট হয়ে গিয়ে সমস্ত সেক্টরের জন্য বা বাংলাদেশের সকল ওয়ার্কারের জন্য এটা যদি এস্টাবলিশড হয়ে যায় তাহলে এটাও বিবেচনায় নিয়ে দেখতে হবে যে বাংলাদেশে কোনো ইন্ডাস্ট্রি এরপরে থাকবে কিনা। ধন্যবাদ আপনাদের সবাইকে। ধন্যবাদ জনাব হাতেম। আন্তর্জাতিক যে স্ট্যান্ডার্ডের কথা বলা হয়েছে এটা যে কেবলমাত্র বিজিএমএ বা বাংলাদেশকে দিতে হবে সেটা না, আমার মনে হয় যে এখানে তো যারা বায়ার আছে তাদেরকেও একটা দায়িত্ব চলে আসতেছে। সুতরাং সেই দিকটাতে যদি স্ট্যান্ডার্ডটা আমরা ওইভাবে করে তাদেরকেও একটা আমরা দায়িত্ব
যদি দেই তাহলে হয়তো সেখানে আপত্তিটা হয়তো কম না, ওই ক্ষেত্রে আমাদের কোনো আপত্তি নেই, এবং আমি মনে করি সেই ক্ষেত্রে এটা সহায়ক ভূমিকা নেবে, সহায়ক ভূমিকায় থাকবে। জনাব সুলতান, বিলসের পক্ষ থেকে। ধন্যবাদ জনাব সঞ্চালক। আসলে বিলসের জয়েন্ট সেক্রেটারি জেনারেল বলেছে, সুতরাং আমার কারো সময় নেওয়ার দরকার ছিল না, কিন্তু আকাশ ভাইয়ের বক্তব্যের প্রেক্ষিতে যেহেতু বিলস, আশোক এবং ব্লাস্টের সাবমিশনের ব্যাপারটা এসেছে, ক্লারিফিকেশন দরকার আছে। আমরা কিন্তু 3টি মানদণ্ডের ভিত্তিতে চিঠি লিখেছিলাম ওই কমিটির কাছে, হাইকোর্ট যে কমিটি গঠন করে দিয়েছিলেন। একটি হচ্ছে আইএলও কনভেনশন 121, যেটি আন্তর্জাতিক মানদণ্ড, যেটি নিয়ে একটু আগে হাতেম ভাই বললেন। যদি ব্যবসা যেহেতু আন্তর্জাতিক মানদণ্ড, আন্তর্জাতিক হবে। আর 2 নম্বর হচ্ছে মারাত্মক দুর্ঘটনা আইন 1855, এটি একদম ব্রিটিশ আমল থেকে প্রচলিত জাতীয় মানদণ্ড। এই যে দুর্ঘটনা ঘটলো এটি শ্রম আইন অনুযায়ী বিবেচিত হবে না, এটি পরিষ্কার, এ নিয়ে কোনো বিতর্ক নেই। এখানে শ্রম আইনের ভায়োলেশন জনিত দুর্ঘটনা এটি একটা অংশ মাত্র, অন্যান্য সব ছিল। এবং সেক্ষেত্রে বাংলাদেশি, পাকিস্তান, কম্বোচিয়া সব জায়গায় যে মানদণ্ড, আন্তর্জাতিক শ্রমিক আন্দোলন এবং অন্যরা বায়াররা ব্র্যান্ড মিলে যেগুলো করে, তার ভিত্তিতেই আমরা কিন্তু একটি সুপারিশ তৈরি করা হয়েছিল, আমরা দিয়ে দিয়েছিলাম পরিষ্কার। সেক্ষেত্রে খুব ভালো হতো যদি ওই কমিটি আবারও আমাদের সাথে আলোচনা করতো। আমাদের সেখানে জিওসির পক্ষ থেকে বলাই হয়েছে আনুষ্ঠানিকভাবে ওখানে আমাদের সাথে মিটিংয়ে যে 21 লাখ টাকা থেকে তারা এটা ধার্য করবে। এটা আজকেই আমরা শুনলাম, কালকে বিকালে প্রথম শুনেছি যে এটি 14 লাখে নেমে এসেছে। এটি কিন্তু আমাদের পজিশন না। খুব স্পষ্টভাবে আমরা বলতে চাই যে আমরা যেভাবে ক্যালকুলেট আগে করা হয়েছিল আমরা সেই ক্যালকুলেশনে বিশ্বাসী। একটি জিনিস যে এখানে কিন্তু আসলে আমাদের লোকাল স্টেক হোল্ডারদের বাধা দেওয়ার কিছু নাই, কারণ এই টাকাটা আমরা সবাই মিলে ব্র্যান্ডের কাছ থেকে আনবো, এটি আমাদের সিদ্ধান্ত, এটি আমাদের কিন্তু আলোচনা চলতেছে দীর্ঘদিন যাবৎ। হ্যাঁ, সুতরাং এটি পরিষ্কার করার জন্যই আমার সময় চাওয়া। আরেকটি ব্যাপার বারবারই বলা হচ্ছে যে আপনার চ্যারিটি এবং কম্পেনসেশন, এটা তো আইন ঠিক করে দিয়েছে কোনটি চ্যারিটি কোনটি কম্পেনসেশন। এই প্রাইম মিনিস্টার সচিবালয় বাংলাদেশের সরকারি কর্মচারী, সেনাবাহিনী, আনসার, সাধারণ মানুষ সবাই টাকা দিয়েছে, তারা কি ক্ষতিপূরণ দিবে? ক্ষতিপূরণ তো দিবে যে ক্ষতির জন্য দায়ী তিনি। আর শেষ আমি বলবো মোয়াজ্জেম ভাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে যে একটা চমৎকার কাজ করেছে, খুব কষ্টসাধ্য কাজ। আমি একটু বলবো যে ভবিষ্যতে আবার 1 বছর পূর্তিতে যদি মনিটরিং রিপোর্টটা দেওয়া হয় তাহলে 2-1টা জিনিস একটু যদি বিবেচনায় রাখা হয়। একটি হচ্ছে আমরা তো তথ্যগুলো জানলাম এবং আমরা জানি মোটামুটি, কিন্তু যাদের দায়িত্ব ছিল তারা কতটুকু দায়িত্ব পালন করেছে সেটি একটু মনিটরিং আনা দরকার। কারণ এখানে কিন্তু অনেকেই কাজ করেছেন, অগ্রগতি আছে, কিন্তু তার কতখানি অগ্রগতি হওয়ার কথা ছিল তার, সেটি নিশ্চিত হওয়া দরকার। আরেকটি হচ্ছে কতখানি ব্যবহার হচ্ছে ফান্ডগুলো, যে এগুলোকে এক হাত থেকে আরেক হাত, আরেক হাত থেকে আরেক হাত গিয়ে আসলে বেনিফিট সত্যিকার যাদের দরকার তারা কতখানি পাচ্ছে, এটি যদি একটু রিপোর্টে চলে আসে এবং প্রয়োজন মতো বিল সেজন্য যতখানি সহযোগিতা করা দরকার আমরা করব। সচিব মহোদয় চলে গেছেন, আমি ওনাকে একবার অনুরোধ করেছিলাম যে সরকারের একটা তথ্য কিন্তু থাকা উচিত একজন সিনিয়র কর্মকর্তার নেতৃত্বে। যেটা হয়েছে আইএলও যেটা করেছে এনএসডিসি সচিবালয়, তারা একদমই ওই তাদের যে ম্যান্ডেট সেই ম্যান্ডেট অনুযায়ী তারা যাচ্ছে স্কিল ডেভেলপমেন্টে। আসলে এখানে একজন মানুষের যে বলার ব্যবস্থা থাকতে হবে সরকারের কাছে যে আমি এটা পেয়েছি, এটা পাইনি, আমার এই অসুবিধা এই সুবিধা, এবং সরকারের পক্ষ থেকে রেসপন্স থাকতে হবে। আমরা দেখলাম যে একজন শ্রমিক আত্মহত্যা করেছে, আমরা আজকে শুনলাম একজন তার স্কুলের গাইড বই কিনতে পারতেছে না। শুধু যদি তথ্য সরবরাহের ব্যবস্থা থাকতো, এখনই টিপু ভাই দায়িত্ব নিলেন, আমাদের অনেকেই আছে ওই একজন শিশুর দায়িত্ব নেওয়ার মতো দুর্বল, দায়িত্ব না নেওয়ার মতো দুর্বল বাংলাদেশ আমরা কেউ না। বিশেষ করে যে ঘটনায় গৃহবধূ খিচুড়ি রান্না করে বসেছিল উদ্ধারকর্মীদের খাওয়াবার জন্য, সেই ঘটনায় তো একজন শিশু গাইড কেনা থেকে বঞ্চিত হতে পারে না। এটা শুধুমাত্র আমাদের নিজেদের মধ্যে তথ্য সরবরাহের অভাবের কারণে, এবং যারা দায়িত্বপ্রাপ্ত তারা ওখানে কোনো অফিস করে আমাদেরকে জানায়নি যে এটা করা দরকার, এই সুবিধা এই অসুবিধা আপনারা জানেন। সবাইকে ধন্যবাদ। আই উড নাও লাইক টু ব্রিং, হ্যাঁ, খুব বিনয়ের সাথে বলতে চাই, সব জায়গায় আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড নিয়ে কথা বলা হচ্ছে। আমি ইউকের একটা ডায়নামিক ওয়েজ মডেল নিয়ে শুধু এমপ্লয়মেন্ট এলাস্টিসিটি অন দ্য ওয়েজ এফেক্ট এটা দেখার জন্য 237 পৃষ্ঠার একটা ইকোনোমেট্রিক্স করে তারপরে ওরা বলতে চেয়েছে। আমাদের কিন্তু মনে রাখতে হবে, আমাদের কিন্তু এখন পর্যন্ত ন্যাশনাল অ্যাকাউন্ট যেটা বলে সেটাই কিন্তু ঠিক মতন করা নেই, যে আমরা কোন জায়গায় আমাদের কতটুকুন ব্যালেন্স করব, কতটুকুন কন্ট্রিবিউট করব। তা আমাদের অর্থনীতিবিদদেরও স্ট্যান্ডার্ড নিয়ে আমার এই ক্ষেত্রে হয়, যেহেতু আমাদের দেশের গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে
আমাদের বিজ্ঞ অর্থনীতিবিদদেরকে ডাকা হয় এবং ওনারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের স্টেটমেন্ট দিচ্ছে, আমি মনে করি সেখানেও একটা মান নিয়ন্ত্রণের প্রয়োজন আছে। সেখান থেকে কম্পেনসেশন, সেখান থেকে ওয়েজ নিয়ে আমি কাজ করেছিলাম, আমি অর্থনীতিবিদদের অনেক রকম এড়িয়ে পেয়েছি। আমি ওনাদের স্ট্যান্ডার্ডটা নিয়ে আমি প্রশ্ন করছি এবং সেটাও দেখার প্রয়োজন আছে বলে মনে করছি। ওকে, ধন্যবাদ। সেটা অবশ্যই প্রশ্ন থাকতে পারে এবং অর্থনীতিবিদরা সবসময় তাদের যারা নাকি সহযোগী অর্থনীতিবিদ তাদের দ্বারা সবসময় স্ক্রুটিনির মধ্যে থাকেন এবং সেখানেও একটা কিন্তু স্ট্যান্ডার্ডের নিশ্চয়ই একটা সেখানে চলতে থাকে, স্ক্রুটিনি চলতে থাকে। ধন্যবাদ। I would now like to invite Mr. Rob Wes, who is the CEO of Accord. I think you had some points. Yes, thank you. Yeah, please. Thank you, Dr. Briefly, please. Thank you, Dr. Rahman. I apologize that my Bangla is not sufficient to make my presentation in Bangla, but I feel confident that I was able to understand most of the conversation. I'd like to begin by thanking for the Center for Policy Dialogue for leading the monitoring effort. It's incredibly important that independent monitoring take place, and it's welcomed by the Accord to make sure that we do what we committed to do. Just for purposes of a brief update, the Accord has been focusing almost exclusively on the practical components of the Accord. I'm happy to inform the monitors that one of those activities has been to sign on more brands, because the more brands we feel we sign on, the more powerful the initiative will be and the commitments will be realized. We now have 146 signatories, global brands, not just from Europe, the U.S., Canada, Japan, and Australia. Those efforts will continue. We are also focusing on the inspections. The first pilot inspections have been completed at the end of last year. We're in the process of finalizing and translating the reports and the remediation components of the reports, which we expect will be disclosed within the next few weeks, again, both in Bangla and English. We are working on the rollout of the large-scale initial inspections. We are finalizing contracts with 4 firms and beginning the process of employing 25 Bangladeshi engineers who will be employees of the Accord. They will be responsible for the initial fire, electrical, and structural safety inspections, and the engineers that we hire as Accord engineers will have a large role in monitoring and helping the supplier factories execute the remediation plans. We have also been working intensively in the area of communications with the supplier factories, with the brands, with the worker groups, so everybody understands their roles in the inspections process and in the implementation and monitoring of the remediation efforts. We believe it's absolutely critical that a lot of energy be put in on the front end so people understand that, and so that the inspections go efficiently, people know what their roles are, particularly in the monitoring component. We've been working extensively on the worker participation element of the Accord, which has been identified as a very important element. The Accord includes occupational safety and health committees as a requirement, which is now a requirement under the labor law. We were very pleased to read in today's papers that it appears that the implementation rules for the labor law, and we hope including the safety and health committees, will be disclosed soon, which will be helpful to get those up and running. We are working on the complaints mechanism. Under the Accord, there's a safety and health complaints mechanism, and including a right to refuse mechanism. So we are working on the protocols and the architecture of those systems. And of course, we're working on staffing up and getting a formal office fully operational in Bangladesh, which will include 5 locations throughout the country. Thank you very much. Thank you. Thank you for that update. আমরা জি হ্যাঁ জি আমি মোহাম্মদ তোফাজ্জল হোসেন, সভাপতি বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশন। সিপিডিকে অনেক অনেক ধন্যবাদ। একটু সংক্ষেপে আমি শুধু বলতে চাই যে ক্ষতিপূরণ আইন যেটা, এটা
1855 সনের আইন, এটা 1955 সনে এটা সংশোধিত হয়েছে। আমরা দেখেছি 90 দশকে 15,000 টাকা, এরপর 25,000 টাকা, তারপর আপনার 50,000 টাকা, 1 লক্ষ টাকা, এইভাবে ক্ষতিপূরণ দেওয়া হয়। কিন্তু এটা সঠিক না। এই ক্ষতিপূরণ আইন এটা সংশোধন হওয়া উচিত। আর এক্ষেত্রে প্রতিশ্রুতি ও বাস্তবায়নের সর্বশেষ পরিস্থিতি যেটা আমরা দেখছি সেটা হচ্ছে বিজিএমইএ, স্থানীয় প্রশাসন, আন্তর্জাতিক ক্রেতা সংস্থা, বেসরকারি প্রতিষ্ঠান, ব্যক্তি সাহায্য, প্রধানমন্ত্রী তহবিল, বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা টাকা পয়সা বিচ্ছিন্নভাবে দেওয়া হয়েছে। এটা যদি একটা তহবিলের মাধ্যমে যদি দেওয়া হইতো তাহলে কিন্তু আমরা এই যে টাকা পেয়েছে, টাকা পায় নাই, মেয়ের মৃত্যু পিতা দেখেছে কিন্তু তার কোনো কম্পেনসেশন আজ পর্যন্ত পায় নাই, এগুলি হইতো না। যা হোক, আমরা শ্রমিক তারা শ্রম দিবে, কিন্তু শ্রমিক যারা তারা তাদের পাওনা পাবে, এটা অবশ্যই। এক্ষেত্রে কোনো বৈষম্য চলবে না। বিজেপিকে অনেক ধন্যবাদ। আপনারা শ্রমিকদের খাটান, আপনারা 46 লক্ষ শ্রমিক তাদেরকে যে ইন্ডাস্ট্রিতে কাজ দিচ্ছেন, এটা প্রশংসার যোগ্য। কিন্তু একজন শ্রমিক যখন মৃত্যুবরণ করে তার জীবনকে আর ফেরত দেওয়ার মতো কোনো লোক এই পৃথিবীতে নাই। তার টাকা দিয়ে ওই শ্রমিকের জীবন মূল্যায়ন করা যাবে না। এক্ষেত্রে আপনাদের মানসিকতা, শ্রমিকদের প্রতি সহানুভূতি আরো একটু অগ্রসর হওয়া উচিত। এই মনোবৃত্তিটা আরেকটু পরিবর্তন করলে আরো ভালো হবে, সমাজে আপনাদের কদর আরো বৃদ্ধি পাবে। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে আপনার বক্তব্যের জন্য। আমরা আলোচনার শেষে চলে এসেছি। আমাদের এখন বিশেষ বক্তা হিসাবে আপনাদের সবার পরিচিত সিপিডি সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, তিনি মনোযোগ দিয়ে আপনাদের আলাপ আলোচনাগুলি শুনেছেন এবং আমাদের যে আলোচনা থেকে কিছু নির্যাস নিয়ে আমরা আমাদের এই প্রতিবেদনটিকেও আরো আপডেট করব এবং আমরাও কি ধরনের পরামর্শ নেব সেটাও আমাদের কিন্তু আছে। আমরা কেবলমাত্র আলোচনা করার জন্যই কিন্তু আলোচনা করি না। তো সেই দিক থেকে ডক্টর দেবপ্রিয় বক্তব্য খুবই আমি মনে হয় যে গুরুত্বপূর্ণ। তিনি একটা নির্যাস নিয়ে এসে আমাদের সামনে সেটা এখন সংক্ষেপে উপস্থাপন করবেন। ধন্যবাদ মুস্তাফিজ। এখন সেই সময় এবং আমার মনে হয় ধৈর্য কারোরই নেই, আমার নিজেরও নেই, কিন্তু আলোচনা খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আমি খুব সংক্ষেপে মানে শীর্ষ সংবাদের মতো করে যেভাবে বলে আমি সেইভাবে 2-3টা পয়েন্ট বলি। 1 নম্বর পয়েন্ট হলো আমাদের বুঝতে হবে যে 4 দশকের চেষ্টায় আমাদের শিল্পায়নের যে মূল ধারাটা, সেই ধারাটা নেতৃত্ব দিয়েছেন আমাদের এই নতুন পর্যায়ে নিঃসন্দেহে আমাদের বস্ত্রশিল্প এবং তার ভিতরে তৈরি পোশাক শিল্প। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই এবং সাধারণভাবে আমরা সকলেই বুঝি যে আগামী দিনের ভবিষ্যৎ বাংলাদেশের কর্মসংস্থান, শিল্পায়ন, বাণিজ্য বিকাশ, আধুনিকায়ন এবং প্রযুক্তির ব্যবহার এগুলির জায়গা হিসেবে এটা একটা অন্যতম স্থল, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। সাম্প্রতিককালে যে সমস্ত বিপর্যয়গুলো হয়েছে, এই বিপর্যয়ের ভিতর দিয়ে আমি দেখলাম যে সাধারণভাবে আজকের আলোচনার ভিতর দিয়ে এসছে তিনটি বিষয় মানে অনুভূতি খুব বড়ভাবে এসছে। একটা হলো এই বিপর্যয়ের ভিতর দিয়ে একটা জাতীয় ঐক্যবোধ কিন্তু এসেছে যে এই বিপর্যয়টা সকলে মিলে মোকাবেলা করার ব্যাপার আছে। এটার ভিতরে অনেক মানে এর মাত্রা আছে, বিভিন্ন জায়গা আছে। সেই ক্ষেত্রে কিন্তু আপনারা দেখবেন সরকার, উদ্যোক্তারা এবং সাধারণ নাগরিকরা কিভাবে এগিয়ে এসছে। সেহেতু আমার মনে হয় যে এই ইতিবাচক দিকটা আমাদের জাতীয় জীবনের, এটাকে আমাদের চিহ্নিত করা উচিত এবং এটাকে প্রশংসা করা উচিত এবং এটাকে ধরে রাখা উচিত বলে আমি মনে করি। 1 নম্বর। 2 নম্বর, আমার মনে হয় এই প্রক্রিয়ার ভিতর দিয়ে আপনারা দেখবেন এক ধরনের পারস্পরিক জবাবদিহিতার বিষয় এসেছে। এটা একদিকে যেমন উদ্যোক্তাদের জবাবদিহিতার বিষয় এসেছে, সরকারের কাছে এসেছে, নাগরিকরাও কিভাবে কাজ করছে বা বেসরকারি প্রতিষ্ঠানরা কিভাবে কাজ করছে সেই জবাবদিহিতার প্রশ্নটিও কিন্তু সামনে এসেছে। অর্থাৎ একটি পারস্পরিক জবাবদিহিতা বিষয়টি সামনে এসেছে। তৃতীয়ত, সামগ্রিকভাবে একটা সামনের দিকে এগোনোর ব্যাপারে একটা সচেতনতাও এসেছে। মানে এই প্রতিষ্ঠান
প্রতিষ্ঠানকে, এই খাতকে, দেশকে নিয়ে সামনের দিকে আমরা কিভাবে এগোবো এই বিপর্যয়কে ধারণ করে, সেটার ব্যাপারে এসেছি। তো ঐক্যবোধ, পারস্পরিক জবাবদিহিতা এবং সচেতনতা, সামনের দিকে অগ্রাভিমুখী সচেতনতা, এই তিনটে জিনিসই এসেছে। এখন আজকে কথা প্রসঙ্গে রিপোর্ট সম্বন্ধে উঠেছে, আপনারা যারা প্রশংসা করেছেন তাদের তো নিঃসন্দেহে, আমি সিপিডিতে কাজ করি সেহেতু আমিও আপনার সেটার ধন্যবাদ দিতে পারি, আমাদের চেয়ারম্যান অবশ্যই বলবেন। তো আমি যেহেতু মোয়াজ্জেম আর হয়তো বলবে কি বলবে না, তো যেহেতু মোয়াজ্জেম বলবেন না, আমি একটা ব্যাখ্যা আপনাদের বলতে চাই। আপনারা যদি 7 নম্বর পৃষ্ঠাটা দেখেন, যে পাওয়ার পয়েন্টটা আছে, সেখানে খুব বিস্তারিতভাবে বলা আছে কাদের সাথে আলাপ করা হয়েছে, বিজিএম এর কোন ব্যক্তির সাথে আলাপ করা হয়েছে। সেহেতু এইটা না যে কারোর সাথে আলাপ না করে এই জিনিসটা করা হয়েছে। দ্বিতীয়ত, আপনার রিপোর্টের উপরে দেখেন, ওটাতে লেখা আছে খসড়া, এটা ড্রাফট। সেহেতু তার মানে হলো আজকে যে আলোচনাটা হচ্ছে ওই মতামতটা নেওয়ার জন্যই আলোচনাটা হচ্ছে, এবং আজকের পরে যদি আরো কারোর মতামত থাকে তারা প্রত্যেকে যদি লিখিতভাবে দেন, আমরা খুবই উপকৃত হব, কৃতজ্ঞ হব। সেহেতু আমার মানে সকলের পক্ষ থেকে যারা বলেছেন যে কোনো সাংখ্যিক ত্রুটি যদি থাকে কি, অথবা বিশ্লেষণের ক্ষেত্রে যদি কোনো বিকৃতি থাকে, সেগুলির ব্যাপারে যদি আপনারা মতামত দেন তাহলে ভালো। এটা আমার প্রারম্ভিক দুটো কথা ছিল। আমি 3টে জিনিস আজকের মিটিং থেকে নিয়ে যেতে চাই। প্রথম যেই সভা থেকে আমি সকলের কথা থেকে বুঝেছি সেটা হলো যে একটা সমন্বয়ের অভাব সামগ্রিকভাবে এই রানা প্লাজা উত্তর পরিস্থিতিতে, এবং সেখানে সেটা আপনি মানুষ কতজন মারা গেছে বা নির্দিষ্ট নিরুদ্দেশ আছে, অথবা কতজন ক্ষতিপূরণ পেলেন বা সমর্থন পেলেন, সেইটার ব্যাপারে, সংখ্যার ব্যাপারে যথেষ্ট এখনো অস্বচ্ছতা রয়ে গেছে, বিশেষ করে নিখোঁজ মানুষদের ব্যাপারে। সেহেতু এইখানে মূল বিষয়টি বারবারই ঘুরে ঘুরে আসবে স্বচ্ছতার বিষয়টি, বারবার ঘুরে ঘুরে আসবে স্বচ্ছতা, জবাবদিহিতার, তথ্যের নিশ্চিতকরণের বিষয়টি। এইটা এখন কে করবে? এখন সেইটার এই বিষয়টার একটা নিষ্পত্তি যতক্ষণ না হবে স্বচ্ছতা এবং ইত্যাদির ভিত্তিতে, ততক্ষণ পর্যন্ত এই জিনিসটা আমাদের কাছে ঘুরে ফিরে আসতেই থাকবে। এখন নিঃসন্দেহে এই শেষ দায়িত্বটা কিন্তু সরকারের। এটা বিজিএমএ অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, স্থানীয় যারা আছেন দেখেছেন তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন, কিন্তু শেষ পর্যায়ে একটা জায়গাতে যে এটা নিষ্পত্তি হতে হবে, এই নিষ্পত্তির জায়গাটা কিন্তু খুব দ্রুততার সাথে বের করতে হবে। এবং আমি মনে করি যে এইটাকে অন্যান্য যে সমস্ত চলমান প্রক্রিয়া আছে, এটাকে ধারাবাহিকভাবে স্বচ্ছতার মাধ্যমে সামনে প্রকাশ করতে হবে। অর্থাৎ খুব সাধারণ প্রশ্ন, প্রধানমন্ত্রীর তহবিলে কে কত টাকা দিয়েছেন আপনারা কেউ কি বলতে পারবেন? এটা গত মিটিংয়ে আমরা জিজ্ঞেস করেছিলাম। এবং ওইখান থেকে যে টাকাটা বিতরণ হলো, কে কত টাকা পেল, নাম ওয়ারি কি আমরা জানতে পারবো? আমরা কি কোনো ওয়েবসাইটে গেলে পরে জানতে পারবো যে ওইখানে কে কত টাকা দিয়েছিলেন এবং সেই টাকাটা কাকে কাকে বিতরণ হয়েছে এবং রয়েছে? মোয়াজ্জেম অবশ্য বলেছেন যে মাত্র 1 কোটি কত গেছে না, 18 কোটি গেছে 100 কোটির ভিতরে বোধ হয়। তো সেহেতু কোথায় গেল, কার কাছ থেকে এলো, এটা আমি সাধারণ স্বচ্ছতার বিষয় বলছি। শুধু যেমন ডিএনএ টেস্টে যাদেরগুলোর নামগুলো মিলল, সাথে সাথে সেই নামগুলোকে পাওয়ার ব্যাপারে কিছু করা যায় কিনা, যারা যারা বিভিন্ন রকমের অঙ্গহানি ঘটেছে তাদের যে জিনিসগুলো হচ্ছে সেগুলি করা যায় কিনা। আমার মনে হয় তথ্যের সাধারণ প্রবাহ একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। এই স্বচ্ছতা থাকলে পরে ভুল বোঝাবুঝি কম থাকবে, পারস্পরিক দোষারোপ কম থাকবে, এবং আমাদেরও কোন জায়গায় কৌশলগতভাবে অবস্থান নিতে হবে সেটা পরিষ্কার হবে। আমার দ্বিতীয় বিষয়, যেটা আলোচনা খুব বেশি হয়নি কিন্তু আমি মনে করি এটা আমার জন্য আজকের থেকে শিক্ষা, সেটা হলো দেখুন বিভিন্ন ধরনের এই যে বিপর্যয়কে কেন্দ্র করে সুযোগ সৃষ্টি হয়েছে, কিন্তু সুযোগটাকে আমি কিভাবে কাজে লাগাবো এইটার ব্যাপারে সচেতনতা বৃদ্ধি পেয়েছে, কিন্তু কার্যক্রম আসছে না। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, বিল্ডিং একটা ঠিক হবে, কোনো কোনো বিল্ডিং হয়তো পরিদর্শন করে কিছু ঠিক হবে, কিছু ঠিক হবে না। কেউ যারা অন্য যারা এখনো রয়ে যাবেন তারা কি বাজার থেকে বের হয়ে যাবেন, তাদের কি হবে ভবিষ্যৎ? এক্সিট পলিসি যদি আপনি একটা দেন তাহলে তাদের ভবিষ্যৎটা কি হবে? আর যারা পজিটিভ রিস্ট্রাকচারিং করতে চান, অর্থাৎ ইতিবাচক পুনর্গঠন করতে চান, তাদের শুধু শ্রমের ব্যাপার না, বিল্ডিং এর ব্যাপার না, প্রযুক্তির ব্যাপার না, আপনার পণ্যের বহুধাকরণ এবং নতুন বাজারে ঢোকার ব্যাপার ইত্যাদি, প্রযুক্তি এবং ব্যবহার এবং তার উৎপাদনশীলতা বৃদ্ধি। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো এখন কিছু কিছু বিচ্ছিন্নভাবে উদ্যোগ হচ্ছে, ব্যক্তি পর্যায়ে উদ্যোগ হচ্ছে, কিন্তু এটা সামগ্রিক এই খাতের জাতীয় পুনর্গঠনের কোনো পরিকল্পনা কিন্তু আমি এখনো দেখছি না। আপনাদের কাছে আছে কিনা আমি জানি না, যে আগামী 5 থেকে 10 বছরে ম্যাকেনজি রিপোর্ট নিয়ে অনেকেই আলোচনা করেন কত হাজার বিলিয়ন হবে, কিন্তু এইটাকে কার্যকর করার জন্য যে পদ্ধতি, এবং বারবার বলা হচ্ছে যে বাংলাদেশের বাস্তবতা এগুলি আপনারা আন্তর্জাতিক কথা বলেন কেন, কিন্তু শেষ বিচারে তো এটা একটা আন্তর্জাতিক খাত,
এটা তো মানে বৈশ্বিক খাত একটা, সেহেতু এই বৈশ্বিক খাতের পুনর্গঠন এবং সামনের দিনে আগানোর জন্য একটা পূর্ণাঙ্গ পরিকল্পনা ব্যতিরেকে কিন্তু রাস্তা নেই। এবং বিচ্ছিন্নভাবে আমরা বিভিন্ন এই অ্যালায়েন্স অ্যাকর্ড একটা হবে অথবা অন্য কোথা থেকে টাকা আসবে। যেমন একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো দীর্ঘমেয়াদী ঋণ অবকাঠামোর সৃষ্টির জন্য স্বল্প সুদে কিভাবে পাওয়া যাবে। যদি ওইটা না পাওয়া যায় তাহলে অনেক কিছুই করা সম্ভব হবে না, কিন্তু তার সাথে বাজার সম্ভাবনা ইত্যাদি যুক্ত করা, শ্রমিক যুক্ত করা এবং অন্যান্য এবং সরকারের পক্ষ থেকে যে সমর্থনটা থাকতে হবে, কারণ পাবলিক সার্ভিস না থাকলে তো এটা প্রাইভেট এন্টারপ্রাইজ দাঁড়াবে না। তো সেটা কিভাবে দাঁড়াবে, সেহেতু আমার প্রথম পয়েন্ট ছিল আপনার স্পেসিফিক শিল্প পর্যায়ে, দ্বিতীয়টা হলো খাত পর্যায়ে, আর তৃতীয় আরেকটা বিষয় আছে যেটা আলোচনায় খুব আসেনি। যখন আমরা জবাবদিহিতার কথা বলি, অ্যান্ড দিস কনসার্নস রবার্ট অ্যাজ ওয়েল, দ্যাট যে যারা অ্যাকর্ড এবং অ্যালায়েন্স করে, we will also assess the amount of money what Accord and Alliance are going to spend, who is getting how much and which way. কেউ যদি মনে করে থাকেন যে আমরা শুধু সরকারের টাকার হিসাব করতে বসেছি, আমরা শুধু বিজিএমএ কি করলো হিসাব করতে বসেছি, আর Accord Alliance will go on doing things and we will going to be a spectator, then they are fully wrong. আমাদের ওই জবাবদিহিতার এক্সারসাইজ তাদের প্রতিও আছে, এবং আমরা দেখতে চাইব শ্রমিক প্রতি কত টাকা শেষ পর্যন্ত খরচ হলো, এবং ওনারা নিজেদের কাজ করার জন্য মায়না বেতনে কত টাকা গেল, এবং যেই টাকা এসেছিল আমাদের দেশকে দেখিয়ে সেই টাকা কে কত ভাগ নিয়ে গেল। এই বিষয়টিও আমাদের কাছে কিন্তু সর্বদা মনের ভিতরে থাকবে। এর দ্বিতীয় অংশটা হলো এটা প্রফেসর রেহমান সোবহানও বললেন, আমরাও বলি, সেটা হলো শেষ বিচারে শুধুমাত্র দেশের ভিতরে পরিবর্তন করে এই বাংলাদেশের শ্রমিকের পুরো ভাগ্য উন্নয়ন করা সম্ভব না, কারণ এই পুরো যে মূল্য মানে যে চেইন আছে এর একটা বড় অংশই বিদেশে আছে। আপনি শুধুমাত্র বাংলাদেশের 20% ভিতরে কষ্টাকষ্টি করে সবকিছু করে ফেলবেন, এটা সম্ভব না। আপনাকে আন্তর্জাতিক বাজারের সাথে দর কষাকষির মাধ্যমে ওইখান থেকে টাকা কিছু এখানে আনতে হবে। সেটা শুধু অ্যাকর্ড অ্যালায়েন্সের ব্যাপার না, এটা প্রতিনিয়ত প্রতিটির শার্টের দাম সিদ্ধান্ত করার সময় এটা পেতে হবে। সেহেতু ওই জায়গাতেও আমাদের মনোযোগটা সমানভাবে রাখতে হবে আন্তর্জাতিক বাজারের দাম নির্ধারণ করার জন্য। সেই জন্য আমি 3টি জিনিসই গুরুত্ব দিতে চাচ্ছি। এক, রানা প্লাজা উত্তর পরিস্থিতিতে এইগুলি সমাধানের ব্যাপার এবং এটা স্বচ্ছতা জবাবদিহিতাকে অব্যাহত রাখা। দ্বিতীয়ত হলো যে একটি দ্বিতীয় প্রজন্মের গার্মেন্টস তৈরি করার জন্য বাংলাদেশে একটি পুনরুজ্জীবন বা বলছি না আমি ইতিবাচক পুনর্গঠনের একটা জাতীয় পরিকল্পনা খুবই দরকার। এটা এই মুহূর্তে খুবই দরকার আমাদের 5 থেকে 10 বছরের জন্য বাজারকে সামনে রেখে। এবং তৃতীয়ত, আন্তর্জাতিক স্বার্থগোষ্ঠী যারা আছে তাদের প্রতিও আমাদের জবাবদিহিতা দর কষাকষিগুলো অব্যাহত রাখতে হবে এবং ঐক্যমত্যের ভিত্তিতে দেশের ভিতরে। এখানে দোষারোপ করলে এখানে ষড়যন্ত্র করলে আমরা দুর্বল হয়ে যাব। ধন্যবাদ। ধন্যবাদ। আমার মনে হয় যে খুব সুন্দরভাবে দেবপ্রিয় সারসংক্ষেপ টেনেছে। বিশেষত আমি দ্বিতীয় পয়েন্টের প্রতি উল্লেখ করতে চাই যে চীনা ভাষায় নাকি বলা হয়ে থাকে চাইনিজ ল্যাঙ্গুয়েজে যে অপরচুনিটি অ্যান্ড চ্যালেঞ্জ, এটা হলো একটাই শব্দ। তো আমাদের এই চ্যালেঞ্জটাকে আমরা যদি ভালোভাবে নিতে পারি তাহলে কিন্তু এনর্মাস অপরচুনিটিজ ইন দ্য গ্লোবাল মার্কেটও কিন্তু হবে। যে ব্র্যান্ড বাংলাদেশ এটা হবে একটা কমপ্লায়েন্ট ব্র্যান্ড। সুতরাং ওইভাবে আমরা দেখি এখনকার যে কর্মকাণ্ড, তাহলে হয়তো আমরা দ্বিতীয় যে পয়েন্টটা সেটা যে বাংলাদেশকে আরো বড় করে এই গার্মেন্টস সেক্টরটাকে দ্বিতীয় প্রজন্মে নিয়ে যাওয়া, সেটা সম্ভব হবে। তো আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। স্যার যদি লাস্ট কিছু সো আমরা স্যারের অনুমতিক্রমে আজকের এই সংলাপের সমাপ্তি টানছি। আপনাদের প্রত্যেকের কাছে কালেকটিভলি এবং ব্যক্তিগতভাবে আমি সিপিডির পক্ষ থেকে, আমাদের সবার পক্ষ থেকে অত্যন্ত কৃতজ্ঞ। আপনারা যে সময় দিয়েছেন, এতক্ষণ ধরে আমাদের সাথে আছেন, এই সেক্টরের প্রতি আপনাদের যে সমর্থন এটার মাধ্যমে আসলে প্রকাশ পেয়েছে। আপনাদেরকে আবার কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আপনাদের মতামতের জন্য ধন্যবাদ। এবং আপনারা আমাদের সাথে লাঞ্চ করবেন কাইন্ডলি।